হয়। কেউ একজন যখন 40টা পছন্দ দিয়েছে, এর ভিতরে এক ধরনের কম্পিটিশন হয়। এখানে ধরেন একটা প্রতিষ্ঠানে যদি 3 জন ক্যান্ডিডেট ফার্স্ট চয়েস দেয়, তাদের যে মেধাক্রম রয়েছে, তাদের যে রিটেনের নাম্বার রয়েছে, সেটার উপরে ভিত্তি করে এখানে কম্পিটিশন হয়। তো যিনি ওই 3 জনের মধ্যে ওই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বেশি নম্বর, তাকে সিলেক্ট করে সিস্টেম, আর 2 জনকে তাদের পরের অপশনে নিয়ে যায়। এভাবে করে যদি 40 চয়েসের মধ্যেও কেউ নির্বাচিত না হন, সেই ক্ষেত্রে তার আদার অপশনে চলে আসা হয়। প্রথমে 40 চয়েস নিয়ে বিল করলো সিস্টেম, করার পরে যেগুলো শূন্য পদ থেকে যায় সেগুলো আদার অপশনের জন্য ওপেন হয়। তো আদার অপশনে এসে আপনার প্রথমে যে লজিকে কাজ করে সিস্টেম, সেটা হলো একজন ক্যান্ডিডেটকে প্রথম বিবেচনা করা হয় তার কোন উপজেলা। যেহেতু এখানে আমাদের কাছে মেইন যেটা প্রবলেম, সেটা হলো আমার ক্যান্ডিডেটদের মেরিট লিস্ট আছে, কিন্তু প্রতিষ্ঠানের কোনো মেরিট নাই। তার জন্য কোনটা প্রায়োরিটি সেটা আমরা জানি না। যে কারণে এইখানে লজিকটা হলো যে প্রথমে তার নিজের উপজেলাকে কনসিডার করা হয়। উপজেলায় যদি শূন্য পদ না থাকে অথবা উপজেলার তার থেকে বেটার ক্যান্ডিডেট থাকে মেধায় আগে, তাহলে তাকে নিয়ে যাওয়া হয় পাশে তার জেলা। জেলাতে যদি সে কোয়ালিফাই না করে, শূন্য পদে এবং তার কম্পিটিশন, তাহলে নিয়ে যাওয়া হয় বিভাগে, পার্শ্ববর্তী বিভাগে, এরপরে হলো বাংলাদেশের যে কোনো জায়গায়। যেহেতু সে সম্মতি দিয়েছিল আমি বাংলাদেশের যে কোনো জায়গায় চাকরি করব। এভাবে হলো আমাদের নিয়োগ সুপারিশ কার্যক্রমটা, প্রসেসটা শেষ। এরপরে এই কার্যক্রম শেষে আমি একটু আগে বলেছি যে ক্যান্ডিডেটরা এটা মানে সিলেকশন হয়ে গেল, হয়ে যাওয়ার পরে তাদের কাছে এসএমএস চলে যায় যে তোমাকে অমুক জায়গায় জন্য সিলেক্ট করা হয়েছে। প্রতিষ্ঠান প্রধানের কাছে এসএমএস চলে যায় যে আপনার এখানে 5টা পদের এন্ট্রান্সে এই ক্যান্ডিডেটকে নিয়োগ সুপারিশ করা হয়েছে। প্রতিষ্ঠান প্রধানের প্রতি আমাদের নির্দেশনা বা অনুরোধ থাকে যে আপনারা আপনাদের নিজস্ব পাসওয়ার্ড আইডি দিয়ে ক্যান্ডিডেটদের সার্টিফিকেট যাচাই করবেন যে সঠিকভাবে মানে যেটা গেছে সেটাকে ভেরিফাই করে দেবেন। তাদের প্রতি আরেকটা নির্দেশনা থাকে, যেহেতু তাদের এমপিও ভুক্তির বিষয়টা তাদেরকে ডিল করতে হবে, যে কারণে ওই প্রতিষ্ঠানের 3 জন শিক্ষককে দিয়ে তার এলিজিবল যে সমস্ত সার্টিফিকেট প্রয়োজন হয় এমপিও ভুক্তির জন্য, তার সনদগুলো, তার সার্টিফিকেট, আদার্স, সেগুলোকে ভেরিফাই করে যাচাই করে নিশ্চিত করে তাদেরকে নিয়োগপত্র নিয়োগপত্র দেওয়ার পরে তারা জয়েন করে, জয়েন করার পরে তাদেরকে প্রপার চ্যানেলের সংশ্লিষ্ট অধিদপ্তর থেকে তারা এমপিও। এই মোটামুটি কার্যক্রম। আমার মনে হয় যে আমি প্রেজেন্টেশন শেষ করি। আমাকে আপনারা খুব ধৈর্য সহকারে হেল্প করেছেন, এই জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আমাদের আসলে কর্মশালা এই পর্যায়ে আমাদের আমরা মুখ্য আলোচনা যেতে পারি মূল প্রবন্ধের উপর যে আলোচনা, মূল প্রবন্ধ যে উপস্থাপন হলো এর স্থিতি আমাদের আলোচনা আছে আমাদের সদস্য মোহাম্মদ নুরুল আলম সিদ্দিকী, সদস্য জয়েন্ট সেক্রেটারি সে আছে। আমার মনে হয় আমরা একটু যতটা ফর্মাল থাকে আমাদের আজকের যে সূচির মধ্যে থেকে আমরা এই মূল প্রবন্ধের উপর আলোচনা আমরা চলে যেতে পারি। আলোচনাটা একপাক্ষিক ভাবে ওয়ানওয়ে ভাবে বলতে প্রশ্নোত্তর পর্বের মধ্যে আলোচনা বেরিয়ে আসবে। আমি বলবো আপনারা শুধু বিষয়টা না, আপনারা প্রশ্ন করবেন, আমরা উত্তর দেব, আমরাও প্রশ্ন করবো, আপনাদের কাছে আমরা এই পর্যায়ে যেতে পারি। প্রশ্নগুলো যতটা নিজেদের উপস্থাপনার পদ্ধতি অনেকগুলো উঠে আসছে।
চলে আসছে আর ক্লারিফিকেশনের জন্য যে আমাদের মধ্যে যে কনফিউশন এম্বিগুইটি আছে এটা দূর করতে হবে। আমরা প্রশ্নটি বলে দিতে পারি, আপনারা উন্মুক্ত আলোচনা। জি, আমার একটা প্রশ্ন ছিল যে স্যার বলেছিলেন আপনাদের হচ্ছে এমসিকিউ রিটেনের সবগুলোতে হচ্ছে 5 মার্ক 40। তো এই ক্ষেত্রে আপনারা হচ্ছে যখন ধরেন 6 লাখ বা 7 লাখ পরীক্ষা দিচ্ছে, তো সেখান থেকে আপনারা হয়তো 2 লাখের মতো উত্তীর্ণ হচ্ছেন। তো তাদেরকে আসলে কতটুকু মানে যারা 40 পাচ্ছে তাদেরকে সবাই উত্তীর্ণ করছেন নাকি এটা নির্দিষ্ট সীমা রাখছেন আপনি যে এত পর্যন্ত 50 বা 60 বা 65 বা 70 পর্যন্ত রাখলে তাদেরকে আমরা কাছে করে নিয়ে আসবো পরে ভাবে বা এখান থেকে সরে তুলবো? এমসিকিউর ক্ষেত্রে যে কোনটা এমসিকিউ কোন দেখবেন এমসিকিউ এর ক্ষেত্রে 40 এটা নরমাল করা হয়, কিন্তু ঠিক এই রিটেনের ক্ষেত্রে কোন সাবজেক্টে দেখা যাচ্ছে যে শুরু আমাদের তো সাবজেক্টের একটা সংখ্যা ছিল কত ধরেন 700। এখানে আপনার বাইরে নেওয়ার সাথে আমরা এইবার যেভাবে এইগুলোর মতো কাজ এছাড়া সব ক্ষেত্রে রিটেনের ক্ষেত্রে এটা সঠিক না, বলে ছিল যে ন্যূনতম 40। কখন কোনো কোনো সাবজেক্টের ক্ষেত্রে যেমন আপনার বিশেষ করে কমার্সের সাবজেক্ট এগুলো 70+ তাই আবার দেখা যাচ্ছে কোথাও 40। যেমন আমাদের সার্ভিকাল 40ই তো কঠিন হয়ে গেছে, এই জন্য এটা বিষয়টা নির্ভর করছে পদের সংখ্যা। ঠিক আছে, তবে মিনিমাম 40 পাস করে তারপর পদের সংখ্যা অনুযায়ী আমরা বাইরের জন্য রাখছি। যেহেতু বাইরে আমাদেরকে লং টাইম আমাদের চাপ ছিল যে আমরা দীর্ঘ সময় যাতে বাইরে এই কারণেই সব ক্ষেত্রে মিনিমাম 40 কিছু 70+ আমরা জন্য রাখতে যাবো। ঠিক আছে, আমি একটু কথা বলতে চাই। আমি আখতারুজ্জামান, আমি বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার। এনটিআরসি পিএইচসির আদলে একটি প্রতিষ্ঠান, আপনারা পিএইচসির আদলেই সুপারিশ করে থাকেন নিয়োগের জন্য। আপনারা এমপিও নীতিমালা সহ নানান নিয়ম কানুন মেনেই আপনারা সুপারিশ করেন। কিন্তু পিএইচসি যখন একটা প্রিলিমিনারি পরীক্ষার জন্য আবেদন নিচ্ছে বা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, সেখানে একটা বয়স দিয়ে দিচ্ছে, যেমন আজ 30 সেপ্টেম্বর পর্যন্ত যার বয়স 18+ হবে বা 25+ হবে তারা আবেদন করতে পারবে, যারা 32+ হবে তারা আবেদন করতে পারবে না, লাইক দ্যাট, এরকম আর কি। কিন্তু এনটিআরসি এর কোনো বিজ্ঞপ্তিতে এরকম সম্ভবত বয়সের পার দেওয়া নেই, যার কারণে আসলে সব থেকে বেশি আন্দোলন হচ্ছে। যেমন যারা নিবন্ধনে মৌখিক পরীক্ষা পর্যন্ত উত্তীর্ণ হচ্ছে তাদের কিন্তু তারা ধরে নিচ্ছে যে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হবে। অনেকটা আপনাদের উপরেও কিন্তু তাদের ভাগ্য নির্ভর করে আমি মনে করি। কারণ আপনারা বলার সময় হয়তো বলে দিলেন যে 30 সেপ্টেম্বর পর্যন্ত যার বয়স 35+ হবে সে আবেদন, 35- হবে সে আবেদন করতে হবে, অথবা 14 বছরের 30 জানুয়ারি পর্যন্ত যার 35- হবে সে আবেদন করতে হবে। বয়সটা কিন্তু আপনারা নির্ধারণ করে দিচ্ছেন। এই বয়স নির্ধারণটা যদি বিজ্ঞপ্তি প্রকাশের সময় হতো তাদের কিন্তু একটা বড় নিশ্চয়তা কেটে যেত। এখানে আমি মনে করি আপনারা ভুলের মধ্যে রয়েছেন কিনা। আর সেক্ষেত্রে প্রার্থীদের সব থেকে বড় সন্তোষের জায়গা এটা, কারণ আপনারা যখন বিজ্ঞপ্তি প্রকাশ করছেন তারপর প্রায় 2 বা 2.5 বছর পরে আপনারা পরীক্ষা সম্পন্ন করছেন। এই 2-2.5 বছরে তার যদি 35 বছর প্লাস হয়, তার 35 বছর প্লাস হচ্ছে কিনা একজন প্রার্থী কিন্তু বুঝতে পারছে না। কারণ আপনি তো যে কোনো সময় যে কোনো তারিখ ধরে আপনি 35- তারিখ নির্ধারণ করে দিচ্ছেন, সেটা আপনারাই নির্ধারণ করে দিচ্ছেন। অনেক সময় প্রার্থীরা বিক্ষিপ্তভাবে বলে, যদিও তারা প্রমাণ দিতে পারে না। কেউ বলে যে 24 ডিসেম্বর পর্যন্ত আমাদের কাছে একটা বড় অঙ্কের অ্যামাউন্ট দাবি করা হয়েছে। আমি বলছি তারা প্রমাণ দিতে পারে না। তারা কেউ বলেছেন যে আমাদের বলা হয়েছে যে ডিসেম্বর পর্যন্ত বয়স ধরে দিবে, যে বড় অঙ্কের একটা অ্যামাউন্ট দিলে মানে সেক্ষেত্রে এই রেজাল্ট প্রকাশ পর্যন্ত 35+ কিছু মাস পর্যন্ত তারা আবেদন করতে পারে। কিন্তু সবশেষে তারা তাদের বক্তব্য যে আমরা টাকাটা দিতে পারিনি, যে কারণে আমাদের কিন্তু এই বয়সটা আসলে এই যে চলতি বছরের কয়েক মাস পর পর্যন্ত নির্ধারণ করে দিয়েছে। ঠিক আছে, আপনার প্রশ্নটা
এখানে আপনাদের এই সমস্যাটা হচ্ছে কেন, এই ভুলটা হচ্ছে কেন? আমাদের আইনে কিন্তু আমাদের শুধুমাত্র কাজ ছিল যে আমরা একটা পরীক্ষা নিই, নিবন্ধন পরীক্ষা নিতে এবং একটা সার্টিফিকেট দিব সুপারিশ করতে, কিন্তু রাষ্ট্রের সরকার তো জনগণের চিন্তা করে, তো গত সরকার ক্ষমতা আসার পরেই আমাদেরকে সুপারিশের ক্ষমতাটাও দিয়ে দেওয়া হয়েছে। এখন আমাদের আগে পরীক্ষার যারা উত্তীর্ণ এবং সুপারিশ দুটো দায়িত্ব, আমরা বয়সটা নির্ধারণ হয়েছে প্রায় 2020 সালের দিকে এসে সম্ভবত। এটা হলো মানুষের একটা পরিবর্তন ছিল, নীতিমালা ছিল সরি, এই নীতিমালা বলা আছে 35 বছর তাদের এনপিওর জন্য বয়স, ঠিক আছে। আমাদের একটা ম্যান্ডেট আছে, আমাদের ক্লায়েন্ট হলো যখন কেউ নিবন্ধন সনদ অর্জন করবে, নিবন্ধন সনদ অর্জন করার আগ পর্যন্ত তারা কিন্তু প্রত্যেকটা স্তরে ঝরে পড়ে। সুতরাং আমরা আপনাদের যারা ক্লায়েন্ট তারা প্রায় সময় বলে যে যেদিন আমি পরীক্ষা এর জন্য ফর্ম ফিল আপ করছি ওদিন থেকে আমি এনটিএসসি না, এনটিএসসি মূল ম্যান্ডেট ছিল পরীক্ষা নেওয়া, পরে এখন সুপারিশটা আলাদা নীতি। আমরা দেখেন 1 থেকে 6 আর পরীক্ষা নিয়েছি আমরা 19টা, এবং 1 থেকে 12 পর্যন্ত আমাদের রিটেন ছিল না, শুধুমাত্র আমরা একটা সার্টিফিকেট দিয়েছি। তো প্রথম সার্টিফিকেটের সাথে যারা সার্টিফিকেট পেয়েছে পরে আমরা ভাইরাস 1300 ভাইবার আছে, দুইটাকে সমন্বয় করতে গিয়ে আমরা ভাইবার নাম্বার অ্যাড না করেই আমরা দুইটাকে সমন্বয় করে অনেক দিন আমরা সুপারিশ করেছি। এখন আপনাদের যে প্রশ্নটা যে বয়সটা নির্ধারণ কি হবে, বয়সটা আমরা যখন আমরা দেখেন আপনাদের এই 5ম এবং 6ষ্ঠ গণবিধি দেখেন, আমরা সার্টিফিকেট যেদিন যখন আপনার সফটওয়্যার ক্ষেত্রে কি হলো, সফটওয়্যার আমরা সার্টিফিকেট রেজাল্ট ঘোষণা হয়েছিল আমাদের 28 ডিসেম্বর, 28 ডিসেম্বর কিন্তু আমরা বিজ্ঞপ্তি দিয়েছিলাম, কারণ আমরা জানি সার্টিফিকেটটা কিন্তু যারা শিক্ষা ব্যবস্থার মাধ্যমে বিকাশ আমরা ডিস্ট্রিবিউশন হতে হবে, যেহেতু এটা বেঙ্গলি, অর্থাৎ সার্টিফিকেটটা ক্লায়েন্টের কাছে বুঝতে সেটা 4 মাস সময় লেগেছিল, যার কারণে আমরা 31 মার্চ বিজ্ঞপ্তি দিয়েছিলাম, কিন্তু 35 বছর দায়িত্ব করছিলাম তখন 1 জানুয়ারি 2024, অর্থাৎ আপনার 28 তারিখে পরে বৃহস্পতিবার ছিল, 29 শুক্রবার এবং শনিবার, অর্থাৎ আমরা 1 তারিখ দায়িত্ব করতে হবে 31 তারিখ। এটা কোনো মানে এরকম নয় যে ইচ্ছে না, কারণ আমরা সার্টিফিকেট পেয়েছি 28 তারিখ, এই জন্য আমরা এবারে দেখেন আমরা 14 জুন আমরা রেজাল্ট ঘোষণা করছি, আমরা 14 জুনই যেহেতু আর 1-2 জন লোক যদি কোনো কারণে তাদের বাদ না যায়, আমরা 14 জুনে কিন্তু আমরা বয়স নিলাম, অর্থাৎ সার্টিফিকেট ছাড়া কেউ আমাদের এখন আপনাদের যে দাবিটা বা আমাদের ক্লায়েন্টের দাবি, আমরা কিন্তু লাস্ট যখন এই চিন্তা অনেকদিন হচ্ছে আমরা 19 নম্বরে গিয়ে আমরা এক পরীক্ষা নিয়ে যাচ্ছি, তখন কিন্তু আমরা যেদিন পরীক্ষা হবে ওই পরীক্ষা বা যখন বিজ্ঞপ্তি হবে পরীক্ষার জন্য তখনই আমরা বয়সটা নির্ধারণ করব, কারণ আমাদের একটা সুযোগ আছে তখন বয়স নির্ধারণ করার। তবে এর একটা বিষয় আছে, যেমন এখন একজন সার্টিফিকেট 3 বছর এবং প্লাস 35 বছর হওয়া পর্যন্ত সুযোগ পায়, আর আমরা 19 এসে কিন্তু এটা ওর একটা পরীক্ষা এবং পদ সংখ্যা যে করা পদ ওই পদে সে কমপ্লিট করবে এবং ওইভাবেই তার রেজাল্ট হবে। তাইলে এটা যেভাবে যে অভিযোগগুলো করা হচ্ছে এগুলো বিষয়গুলো হলে আপনার বয়সের ব্যাপারে বা অন্যান্য বিষয় সংক্রান্ত আমরা নির্ধারণ করি না, কারণ আমাদের তো আপনারা জানেন শত রিট নাম্বার আমরা ফেস করছি, প্রত্যেকটা রিট নাম্বার ফেস করলে প্রত্যেক এক ধরনের একটা আদেশ, সেটাকে আমার সময় আমি একটু প্রশ্ন বলি ওনাদের হয়ে আমি একটু আগে বললেন যে 28 ডিসেম্বর কততম 28 ডিসেম্বর 2023 17তম আর আমরা বিজ্ঞপ্তি দিলাম 1 জানুয়ারি, কিন্তু 30 মার্চ আমরা বিজ্ঞপ্তি দিয়েছি, কিন্তু বয়সটা নির্ধারণ করছি 1 জানুয়ারি 2024। এটা কোথায় আমাদের পঞ্চম নিয়োগ সুপারিশ, পঞ্চম নিয়োগ সুপারিশ আর 6ষ্ঠ নিয়োগ সুপারিশে বয়স কত নির্ধারণ করলাম আমরা, রেজাল্ট হলো 4 জুলাই 4/6/24 আর রেজাল্ট হলো বিজ্ঞপ্তি দিলাম 10 তারিখ 16 তারিখে 16/6/25 আর বয়স নির্ধারণ করলাম 4/4/24। তাহলে প্রশ্নের একটা ব্যাখ্যা হলো, প্রথমত ভাই জানতে চাই যে আমরা বয়স নির্ধারণ করি না, আপনি প্রশ্নের উত্তর আসেন না, প্রশ্নের জবাব না এই প্রশ্ন হলো তাই না, আপনার প্রশ্নটা ছিল কি, প্রশ্ন হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি একেবারে মানে গণবিজ্ঞপ্তি যখন প্রথম বিজ্ঞপ্তি প্রকাশ হবে
তখনই বয়সটা নির্ধারণ করতে হবে। কোন বিজ্ঞপ্তি? পরীক্ষার বিজ্ঞপ্তি একেবারে আবেদনের পরীক্ষার বিজ্ঞপ্তি। কারণ আপনারা তো চূড়ান্ত শেষ করতে হয়তো 5 বছরও লেগে যেতে পারে। আচ্ছা, একটা কথা বলি এখানে, আমার সদস্য মহোদয় বলছেন আমাদের 2005 থেকে 15 পর্যন্ত একরকম ছিল, শুধু সনদ দেওয়া হতো, চাকরি নির্ভর করতো ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির উপরে। আমরা একটু খেয়াল করি, তাহলে আমাদের প্রথম কাজ ছিল যে শুধু সনদ দেওয়া। সনদ দেওয়ার পর ওখানে বয়সের বিষয় নেই, কারণ কি বয়সের বিষয়টা হলো তাদের নীতিমালা, এবং নীতিমালা অনুসারে গভর্নিং বডি ম্যানেজিং কমিটি নিয়োগ দেওয়ার সময় তিনি সনদ দেখবেন তার বয়স 35 আছে কিনা, 35 এর কম বা বেশি, এটা নির্ধারণ করার দায়িত্ব আমাদের ছিল না। আমরা শুধু সনদ দিছি, খেয়াল করেন আপনি, এটা দেখবে কে বয়স 35 হলো কিনা, তাদের অধিদপ্তরের নীতিমালা অনুসারে সংশ্লিষ্ট নিয়োগকারী কর্তৃপক্ষ প্রতিষ্ঠান, তখন ছিল মাদ্রাসা, স্কুল বা কলেজের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি, তারা দেখতো যে তিনি সনদ পাইলেন কবে, জন্ম কবে, বয়স 35 আছে কিনা, এবং সনদের মেয়াদ 5 বা 3 বছরের মধ্যে আছে কিনা, এটা যাচাই করার ইখতিয়ার তাদের। সুতরাং আমরা সনদের পরীক্ষা নিচ্ছি 18তম, যেমন পরীক্ষা নিলাম 18তম পরীক্ষা নিচ্ছি সনদের জন্য, 17 পরীক্ষা নিচ্ছি সনদের জন্য, 16, 15, 14, 13 পরীক্ষাগুলো নিচ্ছি সনদের জন্য। ওখানে বয়স উল্লেখ করা তো মিনিংলেস, কারণ নিয়োগ দিচ্ছে কমিটি, গভর্নিং বডি, তারা দেখবে ওই যখন তারা স্কুল ধরেন, একটা স্কুল আমার ব্রাহ্মণবাড়িয়া হাই স্কুল, ওরা নিয়োগ দেবে, প্রত্যেকে নিয়োগ বিজ্ঞপ্তি দিচ্ছে, বিজ্ঞপ্তিতে বলে দেবে এত তারিখের মধ্যে তার বয়স 35 হতে হবে, তাই না? আমরা যেটা বলতে পারি না, বলার সুযোগও নাই। স্যার আমরা বয়স বলতে পারি। আচ্ছা, আমি শেষ করছি। 34 বছর ক্লাসে পরীক্ষা দিচ্ছি, আর পরীক্ষা দেওয়ার সময় এই যে বিষয়টা আসলে নন এমপিও তো, কিন্তু আমাদের এখান থেকে নন এমপিও, আপনি একটা স্কুল দিলেন, ধরেন আপনি মালিক, আপনি একটা স্কুল দিলেন, বোর্ডের অনুমোদন নিয়ে আপনি শিক্ষক নেবেন, নীতিমালায় বলা আছে আপনি যদি এনপিআরসি সনদধারী শিক্ষক না নেন, ওই প্রতিষ্ঠান বা ওই শিক্ষক এমপিও পাবে না, এবং আপনার ক্ষেত্রে কোনো বয়স নাই, 50 বছর বয়সে আপনি একজন শিক্ষক নিতে পারেন যার এনপিআরসি সনদ আছে, তাই না? আমি এখন পরীক্ষার বিজ্ঞপ্তি থেকে আমি বয়স করতে পারবো? কোনো সুযোগ আছে? একটু চিন্তা করেন। তাহলে কি এই যে বছরের পর বছর অনিশ্চয়তা নিয়ে প্রার্থীরা পরীক্ষা দিবে স্যার? না, এখন ইউনিভার্সিটি থেকে পাস করে বেরোচ্ছে, কার বয়স 32 বা 30 কমপ্লিট করলো, চাকরির ক্ষেত্রে এটা কি ইউনিভার্সিটি থেকে? আমরা শুধুমাত্র সনদ বিতরণ করি, বিতরণের সনদের দায়িত্ব যে সে এই পেশায় যাওয়ার যোগ্যতা আছে। যেমন আপনি আইএলটিএস পরীক্ষা দেবেন বিদেশ যাওয়ার জন্য, আইএলটিএস এর মেয়াদ কতদিন? 6 মাস না 2 বছর। আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে, ধরেন 7.5 পাইছে, সে 7.5 পাক আর 8 পাক 2 বছর শেষ, ওই দিন তার এই কোয়ালিফিকেশন জিরো, তাকে আবার পরীক্ষা দিতে হবে। আইএলটিএস পরীক্ষা বলেন, জিআরই বলেন, সেট বলেন, সকল জেমেট বলেন, আপনি পরীক্ষার ওই মেয়াদের পর, এটা একটা প্রফেশনাল পরীক্ষা। আপনি ধরেন ম্যাথের টিচার হিসেবে সনদ নিলাম, আমি আজকে সিলেবাসের উপরে আমি সনদ দিলাম, 3 বছর বা 5 বছর পর তো সিলেবাসটা থাকবে না, তাহলে আমি কি আজকে পরীক্ষা দিয়ে মানে 10 বছর 20 বছর বা আজীবনের জন্য আমি এটা শিক্ষক হয়ে থাকবো, যোগ্যতা থাকবে? ওই সিলেবাস পরিবর্তিত সিলেবাসের সাথে তো আমার দখল নাই, আমার অভিজ্ঞতা নাই, আমার পেশাদারিত্ব থাকবে না, যার ফলে এটার মেয়াদটা দেওয়া হচ্ছে 3 বছর। একবার পরীক্ষা দিলে 3 বছর, আবার বয়স 35, নিয়োগ সুপারিশের আগ পর্যন্ত বয়স 35 হলো কি হলো না, 3 বছর হলো কি হলো না, এটা ডিটারমাইন করবে সংশ্লিষ্ট আমার ব্রাহ্মণবাড়িয়াতে গভর্নিং বডি আছে বা স্কুলের ম্যানেজিং কমিটি আছে, তারা দেখবে এটা। আমার সনদ বিতরণের পরীক্ষার ক্ষেত্রে আমি তো বয়স দেওয়ার কেউ দিতে পারি না, আমি যদি বয়স দিয়ে দিই তাহলে আপনার নন এমপি স্কুলে যে আপনি স্কুলে দেবেন, আপনার একটা কিন্ডারগার্টেন, আপনি এখন এসএসসি পরীক্ষা দেবেন, আপনি এটাকে টিচার নিয়োগ দেবেন এবং ভবিষ্যতে আপনি এমপিও করবেন, তাহলে আপনাকে মাস্ট এনটিআরসি টিচার লাগবে। আপনার ওখানে আমি যদি বয়সের সনদ দিয়ে দিই তাহলে আপনি একজন 50 বছরের লোক, আপনি ওখানে চাইলে নিয়োগ দিতে পারবেন যদি বয়সের লিমিট না দিই, এটা আপনি পারবেন, কিন্তু এমপিও ভুক্ত প্রতিষ্ঠান পারবে না, যার ফলে সনদের পরীক্ষায় বয়সটা উল্লেখ করা হয় নাই। কিন্তু নিয়োগের পরীক্ষায় যে পঞ্চম এবং ষষ্ঠ পরীক্ষা হলো, আমি এই জন্যই প্রশ্ন করে জেনে নিলাম, পঞ্চম এবং ষষ্ঠে পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তি ছিল, বিজ্ঞপ্তি প্রকাশ করতে দেখেন গত 31শে জানুয়ারি 2023 সালে, তাই না? পঞ্চম
31শে মার্চ 31শে মার্চ। কিন্তু এটা রেজাল্ট হয়েছিল কিন্তু 28শে ডিসেম্বর 2023 28শে ডিসেম্বর 29 বন্ধ ছিল। 1 তারিখ থেকে বয়স কাউন্ট হবে, কার্যকর হবে মর্মে বিজ্ঞপ্তি দিলাম আমি 31শে মার্চ, বয়স কাউন্ট হবে 1 থেকে। আচ্ছা, কারণ সনদ যেদিন দেওয়া হলো সনদের দিন থেকেই তার বয়স কাউন্ট হবে 35। আচ্ছা, তাহলে আমরা বয়স উল্লেখ করে দিচ্ছি। পঞ্চমে দেওয়া হলো। ষষ্ঠের ক্ষেত্রে দেখেন আমরা রেজাল্ট দিলাম 4/6 4/6 এই গত 4/6 রেজাল্ট হলো। খেয়াল করেন প্রথম মানে প্রতিদিন বাংলাদেশ প্রতিদিন 4/6 আমরা রেজাল্ট দিলাম। 16/6 পত্রিকা বিজ্ঞপ্তি দেওয়া হলো। বিজ্ঞপ্তিতে সুস্পষ্টভাবে উল্লেখ করা হলো কি ওই 4/6 তারিখেই যার বয়স 35। তাহলে আপনার প্রশ্নের জবাব, নিয়োগ সুপারিশের যে বিজ্ঞপ্তিতে অবশ্যই বয়স দিচ্ছি এবং সুস্পষ্টভাবে যে তারিখে রেজাল্ট হচ্ছে মানে সনদ যে তারিখে সে হাতে পাবে বা হাতে পায় না, আমার অনলাইনে আছে, বাট আমি বয়স ওই তারিখে থামাই দিচ্ছি যে ওই তারিখ পর্যন্ত বয়স যার 35, ওই তারিখের পর গেলে তো 35 থেকে বাড়তে থাকবে। তো আমরা কতটা প্রো ক্যান্ডিডেট, প্রো পিপল আমরা বিজ্ঞপ্তি দিচ্ছি। আমি 3 মাস পরে বয়স কাউন্ট করে দিচ্ছি, কিন্তু রেজাল্টের পরে দিন, এখন রেজাল্ট হওয়ার আগে তো আমি বয়স কাউন্ট করতে পারি না। তাহলে আমি পত্রিকায় বয়সের বিষয়টা উল্লেখ করছি সুস্পষ্টভাবে, কিন্তু পরীক্ষায় বয়স উল্লেখ করতে পারছি না। এই কারণে যে পরীক্ষাটা হলো সনদ প্রদান এবং সনদ প্রদান এমপিও নন এমপিও দুটোর জন্যই। ওখানে যদি আমি বয়স দেই তাহলে নন এমপিওর যে টিচার হবে তাদের ক্ষেত্রে সমস্যা হয়ে যাবে। আর সনদ বিতরণ মানে এইটাও কিন্তু আরো চমৎকার বলছেন যে সনদ পাওয়া মানে চাকরি গ্যারান্টি মনে করছে। ইউনিভার্সিটি যেমন সনদ দিচ্ছে তাকে বলা হবে যে সার্টিফাইড সার্টেন লেভেল পর্যন্ত সে কোয়ালিফাইড, ইন্টারমিডিয়েট সার্টিফিকেট, এসএসসি, ডিগ্রি, অনার্স, মাস্টার্স কি মিন করে একটা লেভেল পর্যন্ত ইজ কোয়ালিফাইড ফর দিস পোস্ট, বাট দিস ইজ নট গ্যারান্টি। এখানেও তাই, আমাদের সনদ 3 বছরের জন্য এবং এমপিও ভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে যখন নিয়োগ হবে, আমরা যখন নিয়োগ সুপারিশে বয়স উল্লেখ করছি, এতদিন যারা গভর্নিং বডি নিয়োগ দিত, কমিটি নিয়োগ দিত, তারাও তাদের সার্কুলারে এই বয়স উল্লেখ করে দিতে এই তারিখে বয়স এত হতে হবে। আমরাও যখন নিয়োগ সুপারিশে গেছি আমরাও বয়স উল্লেখ করে দিচ্ছি, কিন্তু সনদের পরীক্ষায় বয়সের বিষয়টা থাকে না। এটা সঙ্গত কারণে স্যার যেহেতু ইন্টারঅ্যাক্টিভ একটা আপনি সিস্টেম 100% মানে প্রশ্ন করে নিজে ক্লিয়ার হয়ে যান, তাহলে আমাদের জন্য সুবিধা। আমি একদম ক্লিয়ার হইলে আমার সাথে যে কথা বলে তাকে আমি বুঝাতে পারি, আপনি ক্লিয়ার হইলে আপনার পত্রিকা যে কয় হাজার লোক করবে তারাই ক্লিয়ার হবে। আমি আরেকটু বিষয় একটু উল্লেখ করি স্যার। আপনি বলছেন যে রেজাল্ট হলে তখন থেকেই আপনারা মানে প্রোঅ্যাক্টিভ ম্যান হিসেবে আপনারা তখন থেকে ডেটটা দিয়ে দিচ্ছেন 3 বছর, কিন্তু রেজাল্ট কবে হবে এটাই তো না 35 বছর মানে 35 বছর। হ্যাঁ, সনদের বয়স 3 বছর 35 বছর। রেজাল্ট কবে হবে এটাই তো অনিশ্চিত। আপনি যেদিন পরীক্ষা নিচ্ছেন, যেদিন শুরু করতেছেন, আপনি যেদিন সার্কুলার দিচ্ছেন, আপনি যদি বয়স সেদিন উল্লেখ করে দিতে না পারেন তাহলে আপনি বলে দেন যে এই তারিখের মধ্যে আমরা রেজাল্ট দিব, তাহলে একটা প্রার্থী নিশ্চিত হয়ে যায়। এই ক্ষেত্রে বলতে পারেন আমাদের। আচ্ছা, আমিও পার্সোনালি যখন আমি 85 সালে ইন্টারমিডিয়েট পাস করে 86 সালে ভর্তি করি, টোটাল 100 ব্যবসা দিয়েছে আমাদের উপর দিয়ে, এবং আমার ডিপার্টমেন্ট অ্যাকাউন্টিং কমার্স ফ্যাকাল্টির মধ্যে 4টা সাবজেক্টে একটা সাবজেক্ট থেকে আরেকটা সাবজেক্টে পাস করে বেরোতে 6 মাস 1 বছর 1.5 বছর পর্যন্ত পিছিয়ে গেছে। মার্কেটিং ছিল সবার আগে, ম্যানেজমেন্ট ছিল সবার পরে, 2 বছর পর তারা সার্টিফিকেট পাইছে। মার্কেটিং 2 বছর আগে পেয়ে গেছে, আমাদেরও প্রায় 1 বছর পরে আমরা সার্টিফিকেট পাইছি। এখন এই পরীক্ষা দেখেন, প্রত্যেকটা সার্কুলার হওয়ার পর লিখিত পরীক্ষাটা আমাদের 24টা জেলায় পরীক্ষা হয়, খাতাগুলো কালেকশন হয়, আসার পর এখানে কোডিং ডিকোডিং, দেন খাতা টিচারদের দ্বারা ম্যানুয়ালি আগে পরীক্ষা করা হতো, ম্যানুয়ালি পরীক্ষা হয়ে আসার পরে এগুলো ডিকোডিং হতো, ডিকোডিং হয়ে এক্সেলে ডাটাবেজে এন্ট্রি দিয়ে এটাকে পাঠানো হয় টেলিটকে। টেলিটকে যাওয়ার পর তারা তাদের ক্যান্ডিডেটদের বিপরীতে তাদের রোল নাম্বার ভিত্তিতে এই যে পারমুটেশন কম্বিনেশন করে হাইয়েস্ট নম্বরধারী এবং চয়েসের মধ্যে 40টার মধ্যে সর্বোচ্চ নম্বরধারী যারা ওই প্রতিষ্ঠানগুলোকে বের করে তারা রেজাল্ট দেয়। এই রেজাল্ট গ্রহণ কাজে আমাদের দেশে এখানে যে আনস্টেবিলিটি গুলো ছিল, প্রথমত ছিল কোভিড এবং কোভিড পরবর্তী নানান রকম প্রাকৃতিক এবং মানুষ তৈরি নানান রকম জটিলতার কারণে
স্যার এই জটিলতাটা সারা বছর সারা জনমই থাকবে স্যার। আর যে 2 বছরের কথা বলি, এই যে 2 বছর লাগে, প্রায় 13 বছর লাগে রেজাল্ট পাবলিশ হতে, এই যে 1.5 বছর হয়তো চেয়ারম্যানই চেঞ্জ হয়ে যাচ্ছে 8টা। আমরা কিন্তু নিয়োগ সুপারিশের তারিখ দিয়ে দিই, তখন থেকে যতদিনই থাকুক তার বয়স হয়ে জায়গায় থেমে গেল। স্যার আপনি কিন্তু সনদ বিতরণের ক্ষেত্রে আমরা এটা দিতে পারি না, দিচ্ছি না। শুনেন, আমাদের কিন্তু নিয়োগের রেঞ্জটা কত? 21 থেকে 35। 21 থেকে 35 না, তাহলে 21 থেকে 35 আমাদের বর্তমান বাস্তবতা 25 বছর মধ্যে একটা ছেলে স্নাতকোত্তর পাশ করতে পারে। আপনি কেবল শুধু ওই 33 বছর ওই লোককে নিয়ে কাজ করবেন না। আমাদের তো সবাই নাই 21 থেকে 35 পর্যন্ত নিয়োগ সুপারিশ পাওয়ার মৌকা। 21 থেকে 35, ঠিক আছে? আমি মনে হয় আমি আপনাকে বলি, এই কারণে আপনাদের এইসব চাহিদা বা আমাদের ক্লায়েন্টের চাহিদার কারণে আমরা 19তম থেকে আইন বিধি আমাকে বিধি গভর্নমেন্ট পরিবিধি সংশোধন করে আমরা 1 তারিখে 1 নিয়ে বেরোচ্ছি এই কারণে। এবং সেটা করতে কিন্তু সুবিধা অসুবিধা সবই আছে। যেমন এখন সুবিধার হলো একটা ছেলে 3 বছর তার সার্টিফিকেট মেয়াদ থাকছে, তখন তো আর থাকবে না, যে কটা পর ওই বছরই আমরা নিয়োগ সুপারিশ করব, ঠিক আছে? তবে বয়সটা আমরা যেটা পরীক্ষা যদি একই পরীক্ষা, এখন আমরা বয়সটা নির্ধারণ করে দিব, ঠিক আছে? এটা হলো যত চাপ। আচ্ছা, আমাদের আইন কর্মকর্তা একটু কিছু বলবেন? স্যার, জি স্যার। স্যার, আমরা যদি পরীক্ষার বিজ্ঞপ্তিতে বয়সটা উল্লেখ করি তাহলে আমাদের মানে অসুবিধার সম্মুখীন হতে হবে, কারণ আমরা একটা গণবিজ্ঞপ্তিতে একাধিক ব্যাচের পরীক্ষার্থীরা ওখানে আবেদনের সুযোগ পায়। যেমন 6ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে 2টা ব্যাচ আবেদনের সুযোগ পেয়েছে। এখন 17 ব্যাচের আমরা একটা বিজ্ঞপ্তিতে বয়স নির্ধারণ করে দিলাম, তাহলে পরের যে 18তম ব্যাচ ওটা কিন্তু আগের তারিখটা থাকবে না, পরবর্তী তারিখ নির্ধারণ করতে হবে। তাহলে 6ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যে 2টা ব্যাচ সুযোগ পেল, 2টা ব্যাচের 2টা বয়স নির্ধারণ হবে। যেমন একটা হয়তো হবে মানে 2 বছর আগে আর একটা 2 বছর পরে, এটা তো সঙ্গত হতে পারে না। এটা আমি প্রার্থীর বয়স বলছি, প্রার্থীর বয়সই তো প্রার্থীর। আমরা যখন 17তম এই যে 6ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগটা পেল, 17তমতে প্রার্থীর বয়স যদি আমরা একটা তারিখে নির্ধারণ করতাম, পরে যে 18তম 6ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুযোগ পেল, 18তমটা যদি আমরা একটা নির্ধারণ করতাম, তাহলে 2টা তারিখটা এক হতো না, 2টা ভিন্ন তারিখে, তাহলে একটা গণবিজ্ঞপ্তিতে 2টা ভিন্ন তারিখ তো আসতে পারতো না। এটা তখন আরো জটিলতাটা বাড়তো এটা এরকম হলে। আর আগের গণবিজ্ঞপ্তিগুলিতে আরো অধিক সংখ্যক ব্যাচ এখানে অংশগ্রহণ করতো, সেটা জটিলতা আরো বাড়তো। স্যার, তো 19তম থেকে এই সমস্যাটা সমাধান হয়ে যাচ্ছে। জি, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যেহেতু এক পরীক্ষা মানে একটা পরীক্ষার মাধ্যমে নিয়োগ, কিন্তু যারা প্রিভিয়াস আন্দোলন সংগ্রামে আছে তাদের জন্য আপনাদের কোনো বার্তা আছে কিনা? 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে স্যার আরেকটা প্রশ্ন একই সাথে, যে এই যে প্রিন্সিপাল কিংবা প্রধান শিক্ষকদের যে নিয়োগের যে প্রক্রিয়াটা আমরা গত পরশুদিন একটা সার্কুলারে দেখলাম মিনিস্ট্রির, যে বলছে যে এটাও প্রক্রিয়াধীন, এটা কি আপনাদের কাছে আসছে কিংবা আসলে সেটা কিভাবে, এই ব্যাপারে জানেন? স্যার, 2টা প্রশ্ন। এখন কমিটি এই যে ট্রান্সফরমেশন হবে, কোন আদলে হবে, কারা করবে, এমটিএস করবে না পিএইচডি করবে না অন্য কেউ করবে, কোনটাই এখনো ডিসিশন হয়নি। বাট ডিসিশন একটা হচ্ছে যে এটা সরকার নিয়োগ দেবে। আগে কমিটি নিয়োগ দিত, এই হেডমাস্টার, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, আগে কমিটি এবং গভর্নিং বডি নিয়োগ দিত, এখন এটা সরকার নিয়োগ দেবে। এখন সরকার কাদের মাধ্যমে নিয়োগ দেবে, কি প্রক্রিয়ায় নিয়োগ দেবে, নীতিমালা কি হবে, এটা একটা কমিটি করে দেওয়া আছে। এই কমিটি এখন ডিটারমাইন করবে, মিটিং করে। আর ইতিমধ্যেই এই নিয়োগের কাজটাকে মাঠ লেভেলে ফিল্ড পর্যায়ে নিয়োগের কাজটাকে আপাতত একটা রেজুলেশন এবং চিঠির মাধ্যমে বন্ধ করা হয়েছে, যে এখন থেকে এই কমিটি নিয়োগ কার্যক্রমটা বন্ধ থাকবে, কমিটি করতে আর কোনো নিয়োগ হবে না। এইটা নিশ্চিত হবে, এই মেসেজটা দিয়ে দেয় আপনাদের একটা, মানে আমরা আপনাদের হেল্প চাই, আপনারা এই মেসেজটা দিয়ে দেন। সিদ্ধান্ত দিয়ে গভর্নমেন্ট নিয়োগ দেবে, কোন প্রক্রিয়ায় কাদের মাধ্যমে নিয়োগ দেবে, এইটা কমিটি বসে মিটিং করে। স্যার, এই কমিটির কি সদস্য হিসেবে কিংবা আপনারা তো আছেন? তো কমিটির রূপরেখা, কমিটিতে ওখানে মন্ত্রণালয়ের রিজিওনাল সেক্রেটারি যিনি আছেন উনি হলেন এটার আহ্বায়ক। ওখানে 3 অধিদপ্তর থাকবে, মাওসি, মাদ্রাসা, কারিগরি, 3 বোর্ডগুলোর প্রতিনিধি থাকবে, এনসিটিভি থাকবে, এনটিআরসি থাকবেন, একজন থাকবেন, নিয়ে এই কমিটিটা করা হয়েছে।
এই কমিটি বৈঠকের সামনে মিটিং। আর স্যার যারা আন্দোলন করছেন এখন যেহেতু 19তম থেকে একটা অন্য নতুন একটা প্রক্রিয়ায় আপনারা যাওয়ার চিন্তা করছেন কিংবা যদি বিধি সংশোধন হয় তাহলে তাদের ব্যাপারটা তো সেটেল করে দেওয়াই ভালো আসলে, যে আর যাতে, কারণ পরবর্তীতে তো আর আন্দোলনের সুযোগ নাই, কিন্তু তারা আজকে প্রেস ক্লাবের সামনে, কালকে আপনাদের সামনে, পরের দিন মন্ত্রণালয়ে, তারা তো নানা ইস্যুতে করছে, কিন্তু এইটার সমাধানটা কি? কিন্তু একটা বিষয় আমার বক্তব্যে আসছে, কতগুলো ধাপে ধীরে ধীরে ধরে পড়ছে। এখন ধরেন এসএসসি, ইন্টারমিডিয়েট বা অনার্স পরীক্ষা একদম ফেল করলো, ফেল করার 4টা ধরন, 4 ধরনের সবাই কিন্তু চাচ্ছে যে আমাদের মানে এনটিআরসি আমাদের নীতিমালা করছেন হলো গভর্নমেন্ট, নীতিমালা বাস্তবায়ন করতে হলো সংশ্লিষ্ট অধিদপ্তরগুলো, আমরাও আমাদের কাজটা কিন্তু আমাদের একক না। যেমন আমরা শিক্ষকের নিয়োগপত্র দিচ্ছে কারা? এখন আমরা সুপারিশ করছি, নিয়োগপত্র দিচ্ছে কমিটি, তাই না? কমিটি নিয়োগপত্র দিচ্ছে, এমপিও করছে ওই প্রতিষ্ঠানের প্রধান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হয়ে অধিদপ্তরে চলে আসে। অধিদপ্তরে যে এমপিও নীতিমালা অনুসারে তারা করছে, মানে বয়স 35-এর বিষয়টা কিন্তু আমরা যদি 35-এর একদিন বেশি নিয়োগ কাউকে সুপারিশ করি, ওখানে গেলে তো ওই জায়গায় আটকে যাবে। এমপিও নীতিমালা অনুসারে প্রতিষ্ঠান প্রধান এটা অগ্রগামী করবেন না, ওই অধিদপ্তর এটা এমপিওর মধ্যে নেবেন না, আমলে নেবেন না যদি বয়সের কোনো ব্যত্যয় ঘটে যায়। এখানকার আমরা একটা পার্ট মাত্র শিক্ষা পরিবারের শুধুমাত্র নিয়োগ সুপারিশের কাজটা আমরা করে থাকি। গত কয়েকদিন আগে আমাদের সিনিয়র সেক্রেটারি স্যার ফোন করছেন, একটা বন্ধুর জন্য এক টাকা দেওয়া হয়েছে, আরেক টাকা দেওয়ার জন্য। আমি যখন স্যারকে বুঝিয়ে বললাম, বলার পর স্যার নিজের অনুরোধই নিজে প্রত্যাহার করে নিলেন যে ভাই আমি ভুল জায়গায় তোমাকে বলছি, আসলে এটা তোমার দ্বারা কাজ না, তোমার কাজ না। একজন বদলি করবে অধিদপ্তর, আমরা হলাম নিয়োগ সুপারিশ করব। যদি যোগদান করেন তাহলে ওই প্রতিষ্ঠান প্রধান এমপিওর জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তার মাধ্যমে অধিদপ্তরে পাঠাবে, তখন আর আমাদের কাজ না। পেমেন্ট করি আপনার প্রশ্ন যারা বাকি রয়েছে, ধরেন এই ট্রানজিশন যদি না হতো, এই লিগাল রিফর্মস যদি না হতো, তাহলে যতটুকু সুযোগ বা অ্যাক্সেস তারা পেত, তারা যখন প্রথম আবেদন করেছিল এনটিআরসিতে, যে হোক নিয়ে, যে প্রত্যাশা নিয়ে, তার থেকে একটু কম পাবে, সেটা অফকোর্স এনটিআরসি বা গভর্নমেন্ট তাদের জন্য নিশ্চিত। এইভাবে লিগাল রিফর্মসটা হবে। বিষয়টা এখনো চূড়ান্ত হয়নি, বা কারোর বৈধ অধিকারকে কোনোভাবে ক্ষুণ্ণ করে এই ট্রান্সফরমেশন হবে না। বিষয়টা এখনো চূড়ান্ত হয়নি, কিন্তু কোনোভাবে কারোর বৈধ কোনো অধিকারকে লঙ্ঘন করা যাবে না। কিন্তু ওই যে একটা বিষয়, যারা ফেল করছে, এখন ধরেন যারা এসএসসি ফেল করছে, যারা ইন্টারমিডিয়েট, ডিগ্রি, অনার্স ফেল করছে, আমরা কি বলবো? আমাদের বক্তব্য আইনের মাধ্যমে চলে, একটা মানে কোন রকম আইনের বিচ্যুত হবে, আমাকে কালেক্টিভলি এবং পার্সোনালি এটার জন্য জবাব দিতে হবে, কৈফিয়ত দিতে হবে। আপনার উপরে ধরেন দায়িত্ব, একজন ফেল করার কাউকে আপনি কি তার পরবর্তী ধাপে আপনি নিতে পারবেন? যে কোনো পর্যায়ে হোক না কেন। আবার যিনি পাস করে আছেন, আমরা বললাম ভাইবার পাস করছেন, বাংলায় পদ আছে 100, আবার পাস করে আছে ওই দিন যেমন একদম শুরুতে যে বলছিলাম, আমরা কথা বলছিলাম, কয়েকজন আসছিল 14-15 জন, একজনকে এক্সাম্পল হিসেবে জিজ্ঞেস করলাম যে আপনার কোন সাবজেক্ট? বলল এই সাবজেক্ট। এই সাবজেক্টের সাথে সাথে অনলাইনে ঢুকে কত শূন্যপদ, কত পাস করে আছে এবং ওনার নাম্বার কত। দেখা গেল যে সম্ভাবনা খুবই ক্ষীণ এবং সম্ভাবনা নাই। এই সাইকেলে তো নাই, ভবিষ্যতে কোন সাইকেলে হবে এবং কতদিন তার পয়েন্ট থাকবে কিনা কোনো সম্ভাবনা নাই। এখন কোনোভাবে কোনো বিবেচনায় কোনোভাবে যেখানে পদ নাই, ভাইবার পাস করছেন কিন্তু পদ নাই, এবং উনি যে প্রতিষ্ঠানগুলোতে চাইছেন, আমি বললাম যে অভিযোগ কি যে এই প্রতিষ্ঠানে তার দিয়ে চাইতেছে, ওই প্রতিষ্ঠানে আমরা অনলাইনে ঢুকে দেখলাম তিনি যা পাইছেন তার চেয়ে বেশি নাম্বার পেয়ে ওই প্রতিষ্ঠানে ঢুকছে। এখন কি এই কাজটা তো করছে টেলিটক, আমরা না। টেলিটক তো এটা এই লজিকগুলো দিয়েছে, দেওয়ার পরেই পারমুটেশন কম্বিনেশন ভিত্তিতে যিনি বেশি নাম্বার তাকে ওই প্রতিষ্ঠানে সিলেক্ট করে দিয়েছে। ধরেন আমি আপনি সব 10 জনকে নিয়ে একটা প্রতিষ্ঠানে আবেদন করলাম বাংলা টিচার, 10 জনের মধ্যে যিনি বেশি নাম্বার পেয়েছেন সেই তো ওখানে হবে। যদি একটা পোস্টে 2টা পোস্টে 2 জন হবে, বাকি 8 জনের তো হবে না। 8 জনের ক্ষেত্রে তার পরবর্তী চয়েসে চলে যাবে, ওই চয়েসে গিয়েও আবার দেখবো ওখানে কতজন আবেদনকারী এবং
এবং কে সর্বোচ্চ নাম্বার পাইছে। এইরকম পারমুটেশন কম্বিনেশন ভিত্তিতে এটা জেনারেট হতে থাকে, রেজাল্টটা জেনারেট হয়ে গেছে। ওই ক্যান্ডিডেটে দেখা গেল যে তার সম্ভাবনা খুবই ক্ষীণ, কিন্তু এই যে ইয়ে করছেন এবং এই ক্ষেত্রে খুব বলিষ্ঠ একজন মানে ভূমিকা রাখা হয়েছে, কিন্তু তাকে তো হিসেব করে বললাম অনলাইনে ঢুকে যে আপনার তো মানে এই সাইকেলে তো নাই, পরে কোন সাইকেলে কখন হবে তার কোনো গ্যারান্টি নেই, কোনো বিষয় নেই। বাট আমাদেরকে মানে আমি যদি একটা অযৌক্তিক যা আপনার নিয়ন্ত্রণের বাইরে আপনাকে চাপ দেই, আপনাকে অসম্ভব রকম প্রেসারে রাখি, আমি কোনো বেনিফিট পাবো? ঠিক আপনার যে মানে প্রশ্নের জবাবও কিন্তু যে আমাদের বক্তব্য কি, আমাদের এই যে ট্রান্সফরমেশনের ক্ষেত্রে কতটা সূক্ষ্ম চিন্তা করছে যে কোনোভাবেই কোনো প্রার্থীর বৈধ কোনো অধিকার, বৈধ অধিকার মানে যে সকল ক্রাইটেরিয়া যা ফুলফিল হয়ে আছে, ধরেন যারা ষষ্ঠ নিয়োগ সাইকেলে আবেদন করছে তারা তো সবাই বৈধ, যাদের বয়স 35 থাকবে ট্রান্সফরমেশনের ক্ষেত্রে অবশ্যই তাদের সুযোগের একটা সমতা থাকবে, কিন্তু যারা ফেল করে গেছে তাদের ক্ষেত্রে তো আমার বক্তব্য এটাই যে আমাদের এখানে কিছুদিন আগে যেমন সচিবালয়ে যারা এসএসসি ফেল করেছে তারাও ঢুকে গেছে, ইন্টারমিডিয়েট ফেল করছিল ঢুকে গেছে, গ্রেড ফেলে ঢুকে গেছে। আমরা এই আপনাদেরকে এইটুকু বোঝানো যে দেশ এবং জাতির স্বার্থে এবং আমরা যে সেক্টরটা নিয়ে কাজ করি এই সেক্টরটা হয়তো এগ্রিকালচার, লাইভস্টক বা ইনকাম জেনারেটিং ইয়ে না, বাট দেশ জাতি গঠনে শিক্ষার কোনো বিকল্প নাই। এই সেক্টরটাকে রান করাতে হচ্ছে, এখানে তো আমাদের ক্যাপাবল এবং পাস করা তো বটেই, পাশের পরেও কয়েকদিন আগে আমি নাইমে গেলাম একটা ওয়ার্কশপে, সেই ওয়ার্কশপে আমি পার্টিসিপেন্ট। পাশের পরেও বহির্বিশ্বে শিক্ষকতা একটা প্রফেশনালিজম, প্রফেশনাল এথিক্স, অনেক কিছু কাজ করে। আপনি বিদেশ যাওয়ার ক্ষেত্রে যেমন আইএলটিএস পরীক্ষার দরকার হয়, ঠিক তেমনি উন্নত বিশ্বে এখন তো উন্নত অনেকগুলো বিশ্ব আছে যারা, আমরা ইউএস এর কথাই ধরি না কেন, ইউএস এর এই যে এখন তো H1 ভিসার ফি বাড়িয়ে দিচ্ছে অনেক, স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে শুধুমাত্র এই বাইরেও জিনিস বিক্রি করে তারা তাদের আয়ের একটা বড় অংশ হলো ইনকাম, ভিসা ফি। কোরিয়া থেকে শুরু করে ওই দিন নাইমের ওই ওয়ার্কশপে জানা গেল যে তারা প্রফেশনালি শুধু টিচার তৈরি করে, যে টিচার বাইরে এক্সপোর্ট করে অনেকগুলো পরীক্ষার মাধ্যমে, অনেকগুলো পরীক্ষা নিয়ে বাইরের সার্কুলারের ভিত্তিতে দেশ থেকে টিচার এক্সপোর্ট করে, অনেক হাইলি পেইড। আমরা যে টিচারদের কথা বলি যে টিচার অত্যন্ত মহৎ পেশা, একজন টিচারের যে স্যালারি অনেক বেশি পরিমাণে ভিন্ন মাত্রা, তাদেরকে ওই স্কেলে ওইরকম প্রফেশনাল হিসেবে তৈরি করে ডেভেলপ করে, এবং আমাদের ওইরকম প্ল্যান আছে। কিন্তু আমরা তো এখন ন্যূনতম পাস ফেলের ক্রাইটেরিয়া থেকে বেরোতে পারি না, প্রফেশনাল তৈরি করবো কখন? যদি প্রফেশনাল তৈরি করতে না পারি, আমরা কথায় কথা বলি যার ফ্যামিলি বাইরে আছে বা আত্মীয় স্বজন বাইরে আছে, বাচ্চারা স্কুলে যায় আনন্দে, স্কুল থেকে ফিরে আনন্দে, এবং স্কুলের কারিকুলাম কত চমৎকার, বাচ্চাদের উপযোগী, টিচার ওরকম হতে হবে। আপনি টিচার ওরকম না হয় আমি যদি এখানে কোটি টাকা দামের কম্পিউটার ল্যাপটপ ফেলে রাখি, আমি এটা চালাতে না জানি, কোনো বেনিফিট আসবে? টিচার তো হবে, একজন টিচার হবে একটা প্রতিষ্ঠানে নট লাইক কম্পার্টমেন্ট, হবে ইঞ্জিন হিসাবে। আমরা যদি ট্রেনের সাথে তুলনা করি, আমি একটা কম্পার্টমেন্ট নিয়ে ফেলে রাখলে আপনি যেতে পারবেন, কম্পার্টমেন্টে বসে থাকলে একজন টিচার হবে একজন ইঞ্জিনের মতো, তাকে টোটাল প্রতিষ্ঠানটাকে ক্যারি করে নিতে হবে। যদি ভুল সিলেকশনে যায়, এই একজন টিচার নিয়োগ দেওয়ার পর 30, 32, 35 বছর চাকরি করবে, 35 বছরই বোঝা টানতে হবে আপনাকে যদি আমি পারফেক্ট টিচার সিলেকশন দিতে না পারি। এনটিআরস এর হাতে এরকম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মহৎ একটা দায়িত্ব, এবং আপনারাই এটা বিচার করবেন ফিল্ড লেভেল। আলটিমেটলি 5 সালের পর থেকে এই পর্যন্ত, এবং বিশেষ করে 15 সালের থেকে এই পর্যন্ত আমরাও তো গ্রামের ছেলে, আমি যে কোনো মানে কর্ম উপলক্ষে সহকর্মীদের সাথে কথা হয় যে 15 সালের পর এনটিআরস যে টিচারদেরকে রিক্রুট করছে পাঠাচ্ছে প্রতিষ্ঠানে, তারা কেমন, প্রতিষ্ঠান প্রধানদের সাথে আমরা কথা বলি। এবং 5 সালের পর থেকে যে সনদদারি ছিল, যদিও ওখানে অনেক সমস্যা ছিল, তখন সার্টিফিকেটের সমস্যা ছিল, মার্কের এরকম অটোমেশন ছিল না, ম্যানিপুলেশনের একটা বিষয় কানে আসছে আমাদের। এখন আমাদের 0.0001% এর কোনো ব্যত্যয় এখানে আইনের ক্ষেত্রে এবং টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে ঘটে না বলে আমরা গর্বের সাথে বলতে পারি। সিস্টেমটা এতটাই অটোমেটেড, এমন একজন ক্যান্ডিডেট এই যে 57,000 আবেদন করছে, 41,627 জন টিকলো, যারা ফেল করলো বলতে পারবে না যে কেন হয় নাই,
এই কারণে হয় নাই, এবং এটা 100% স্যাটিসফাই আপনি স্যাটিসফাই হবেন যে এই কারণে হয়নি। কেন? এই যে বললাম আমরা 40টা দিয়েছি, 40টা নাম্বারে আসেনি। এখন নাম্বার যে বেশি পাবে তাকে তো নিতে হবে। আচ্ছা, নাম্বারে আসেনি, তারপরে অন্যান্য তখন আদার্সে গিয়ে অন্যান্য জায়গায় গেছে, যারা বলে যে ঘুরে এমপিএসের একটা সমালোচনা, কিন্তু যার বাড়ি তার ঢাকায় তাকে দেওয়া হয়েছে ধরেন ভোলার কোনো চর ফ্যাশনে, এটা তো তার চয়েসের ভিত্তিতেই গেছে। 40টার মধ্যে যদি না হয় তখন আদার্স একটা অপশন থাকে, আদার্স অপশনে গিয়ে তখন তাকে দেওয়া হয় যে তার জেলায় তার বাড়ি যদি ভোলায় হয় তাহলে ভোলার ওই উপজেলা চর ফ্যাশন উপজেলা আগে দেখবে ওখানে এই নাম্বার পেয়ে চান্স পাওয়ার সুযোগ আছে কিনা। তারপরে দেখবে তার চর ফ্যাশনের বাইরে যখন দেখবে ভোলা জেলায় আছে কিনা। তারপর দেখবে বরিশাল ডিভিশনে সুযোগ আছে কিনা। ওই রকম ভাবে ওই যে পারমুটেশন কম্বিনেশন ভিত্তিতে সিলেকশনটা হয়। আর ফাইনান্সিয়াল কোনো বিষয়, কোনো এলিগেশন বা কোনো কারাপশনের বিষয়ে শুধু 0.00001 না, 0.0 আনলিমিটেড পর্যন্ত আমাদের গ্যারান্টি। যেখানে জেলা উপজেলা পর্যায়ে একটা কমিটি বা একটা গভর্নিং বডি একজন টিচার নিয়োগ দেওয়ার ক্ষেত্রে ক্যালেন্ডারে শেষ থাকে না, একজন। আমাদের এখানে 41,627 জন ষষ্ঠে সহ টোটাল 1,78,000 শিক্ষক এই পর্যন্ত নিয়োগ হয়েছে এনটিআরসি। আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারবো এখানে কোনো রকম কোনো ব্যর্থ হয়নি। ফাইন্যান্স ওই সাবজেক্টটা হলো এই জন্য সকল কোয়ারির জবাব আছে। আমি এইটুকু শুধু আপনাদেরকে এনটিআরসি পক্ষ থেকে মানে গ্যারান্টি দিতে চাই, সকল প্রশ্নের আপনাকে স্যাটিসফাই করার মতো জবাব আছে। হয়তো আপনার মনে কনফিউশন হয়েছে না জানার কারণে, গ্যাপ থাকার কারণে বা কোনো এক পক্ষের কথা শোনার কারণে। আমার রিকোয়েস্ট যদি এরকম কোনো ইয়ে পান সরাসরি এনটিআরসির দরজা আপনাদের জন্য খোলা। আমি আছি, আমাদের সদস্য মহোদয় টোটাল এনটিআরসি সেটআপ আছে আপনাদের জবাব দেওয়ার জন্য। এই মুহূর্তে আমাদের যে অনলাইনে ঢুকে আমরা দেখা যায় যে কোনো কমপ্লেনের স্যাটিসফ্যাক্টরি জবাব একজন সে কেন হয় নাই। একজন আসছে, আমি তো 40টা প্রতিষ্ঠানে ইয়ে দিলাম, চয়েস দিলাম, 35টা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ হয়েছে এবং 35টাতে তার চেয়ে বেশি নম্বর দ্বারা নিয়োগ হয়েছে, বাকি 5টায় নিয়োগ দেন নাই আপনারা। আমি ওই প্রতিষ্ঠানে গেছি, প্রিন্সিপাল বলছে যে হ্যাঁ আমার তো শূন্য পদ আছে, কাউকে তো দেয় নাই। সে লিখিত আবেদন নিয়ে আসছে, আপনারাও হয়তো অনেকে জানবেন, আপনাদের কাছেও যায় যে আমি ভাই 40টা দিলাম, 40টার মধ্যে ওই 5টা প্রতিষ্ঠানে কাউকে দেয় নাই, ওখানে শূন্য পদ আছে, আমাকে এনটিআরসি নিয়োগ দিচ্ছেন, আমাদের কাছে আসছে আবেদন নিয়ে। আমরা অনলাইনে ঢুকে দেখি ওই যে প্রিন্সিপাল জানে শূন্য পদ আছে, মাউসি বলছে যে শূন্য পদ নাই। তাহলে কি আপনারা দেখেন, প্রথমে কেউ জানলে তো বলবে, সে বলবে কি বলছে কি যে আমি তো পাস করছি, ভাইবা পাস করছি, আমি আবেদন করছি, আমার 40টার মধ্যে 5টা প্রতিষ্ঠানই ফাঁকা, এখনো 5টা প্রতিষ্ঠান ফাঁকা। আপনারা শিক্ষক আমাকে দিচ্ছেন না নিয়োগ, 35টাতে নিয়োগ দিলেন, আমাকে কেন দিলেন? কারণ আমাদের যে নিয়োগ দেওয়ার সুযোগ আছে, আছে কোনো সুযোগ আমাদের হাতে? এখানে মাউসি বলছে ওখানে শূন্য পদ নাই। ঘটনাগুলো ঘটছে, এই কোশ্চেন আসতে পারে আপনাদের। স্যার আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আমার আসলে বেসিক্যালি দুইটা কোশ্চেন ছিল। হ্যাঁ, আপনাদের এখানে স্ট্যাটিস্টিক যেটা দিয়েছেন যে আপনাদের 19টা নিবন্ধন পরীক্ষায় মোট উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা হচ্ছে আপনার 7,37,296 জন। আপনাদের কাছে কি এরকম কোনো ইনফরমেশন আছে যে 19টা নিবন্ধন পরীক্ষায় এখন পর্যন্ত কয়জন রিক্রুটেড হয়েছে, নট সুপারিশ, নট রেকমেন্ডেড, মানে কতজন আসলে এদের মধ্যে চাকরি পেয়েছে? এটা আমার প্রথম কোশ্চেন। চাকরি পাওয়া মানে একটু ক্লারিফাই করেন না বুঝি সুপারিশ না, আমি বলি নিয়োগ সুপারিশ। আমরা তো 16 সব থেকে নিয়োগ সুপারিশ, 16 পরের তথ্য আছে কতজনকে আমরা দিচ্ছি। এর আগে আমরা তো কিউমুলেটিভ ফিগার দিয়েছি আপনাকে 7 লক্ষ এত। আমরা যখন থেকে নিয়োগ সুপারিশ করি তার আগে নিবন্ধনকারী কতজন রিক্রুটেড হয়েছে এই তথ্য আমাদের সাথে সঙ্গত কারণেই নাই, এটা নাই। তখন আমাদের ম্যান্ডেট ছিল না তাদেরকে নিয়োগ। এটা তো সারা দেশে ওই কমিটি নিয়োগ দিছে, কমিটি না সেই ইনফরমেশন আপনাদের কাছে আছে। ওকে, আমার আরেকটা কোশ্চেন ছিল, সেটা যেটা হচ্ছে যে আপনারা যেটা বলছেন যে আপনাদের মূল কাজ হচ্ছে আসলে সুপারিশ দেওয়া, নিয়োগের জন্য সুপারিশ দেওয়া। এখন একটা বিষয় যেটা হচ্ছে, আপনি একটু আগে যেটা বলছিলেন, আলাপ করছিলেন যে যেমন ধরেন আপনাদের আরবির ক্ষেত্রে, হ্যাঁ আরবির ক্ষেত্রে পদ ফাঁকা আছে আমাদের 7,000, সেখানে হয়তো 3,000 জন অ্যাপ্লাই করেছে, ফলে ওই পদগুলি ফাঁকা থেকে যাচ্ছে। আবার বাংলার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার সিট ফাঁকা আছে 100, ওখানে হচ্ছে অ্যাপ্লাই করছে 200। ওকে, তো এখানে হচ্ছে বেশি করছে।
তো স্যার যেটা হচ্ছে এটা তো আপনাদের একটা ট্রেন্ডটা বোঝা আছে যে আমাদের হচ্ছে কোন কোন পদে, এবং আপনি আরেকটা কথা বলেছেন যে আপনাদের সুপারিশ দিয়েছেন এবং পরীক্ষা শেষ করে ফেলেছেন, তখন শিক্ষা প্রতিষ্ঠান থেকে হয়তো বলছে, ভুলভাল বলছে আমার তো এই পদ ফাঁকা নাই বা আমার এই পদ ফাঁকা আছে। হ্যাঁ, তো আপনাদেরকেও আপনারা কাজ করছেন এইটাই 2016 সাল থেকে আপনারা সুপারিশ দিচ্ছেন, সেই ট্রেন্ড অনুযায়ী আপনাদেরকে এটা বোঝা নাই কোন কোন সাবজেক্টে আপনাদের চাহিদা বেশি আসে, এবং সেইভাবে যদি আপনারা আই ডোন্ট নো হাউ আপনারা এটা কিভাবে করবেন। হ্যাঁ, যে সেই ক্ষেত্রে হচ্ছে সেই সাবজেক্টে যাতে বেশি সুপারিশ দেওয়া যায়, সুপারিশ করা যায়, সেইভাবে পরীক্ষা দিতে। আমি আপনার কথা বুঝতে পারছি, আমি সংক্ষেপে বলি একটু। প্রথমত ওভারঅল এটা আমাদের হেডে যে এই পদগুলোতে ক্যান্ডিডেট নাই, আমরা এখানে মন্ত্রণালয়কে বলবো, মন্ত্রণালয়ের মাধ্যমে স্ব অধিদপ্তরের মাধ্যমে স্ব প্রতিষ্ঠানকে জানানো যে এই সাবজেক্টে কিন্তু স্টুডেন্ট নাই, টিচার হওয়ার মতো ক্রাইসিস, তারা ওই সাবজেক্টগুলোতে তারা উৎসাহিত হবে স্টুডেন্ট ভর্তি করানো সহ পাস করানোর ক্ষেত্রে। আমাদের এখানে যেটুকু করছে, আমাদের এখানে সরাসরি আমরা যে নতুন যে নিয়োগ পদ্ধতিতে যাচ্ছি, ওখানে নিয়োগ পদ্ধতিতে তার ওই সাবজেক্টের উপরই পরীক্ষার নাম্বার আমরা বানিয়ে দেওয়ার করছি। যেখানে এখানে কেন তাহলে আমার এখানে আবেদনকারী কম, বা আবার যারা আবেদন করে তাদের মধ্যে প্রিলিতে পাস করে কম, লিখিত পাস করে কম। আগে ছিল 200 নম্বরের পরীক্ষা, প্রিলিতে আলাদা পাস করতে হতো 40 নম্বর পেয়ে, লিখিতে পাস করতে হতো 40 নম্বর পেয়ে। 40 এর নিচে পেলে পরে পদের সংখ্যা যতই হোক, ক্যান্ডিডেট যত কমই হোক, সে ফেল হয়ে যাবে। আমরা এবার যেটা করতে চাচ্ছি, এই ক্ষেত্রেও আমরাই এখানে ওয়ার্কশপ করে সকল স্টেকহোল্ডারদের নিয়ে মিটিং করে পরীক্ষার পদ্ধতির মধ্যে একটা চেঞ্জ আনার প্রস্তাব আমাদের আছে, এটা এখনো অনুমোদিত না, যে আমরা ওই আরবি সাবজেক্টের উপরই পরীক্ষা নেব, বিষয়ের মধ্যে 140 নম্বরের পরীক্ষা নেব আরবির উপরেই, যেখানে আরবি ছিল 100 নম্বর, এখন নিচ্ছে এটা 140 নম্বরের জন্য প্রস্তাব করছি। আর জেনারেল নলেজের উপরে থাকবে আগে 100, এটাকে নামিয়ে আনছি 60 নম্বর। ওনার বেসিক জায়গাটা আমাদের ম্যাডাম ক্লিয়ার কিনা, আসলে কিছু বিশেষায়িত পদ, যেমন যে সহকারী মূল্যবাহী, চারুকাল, এই ধরনের পদগুলো ওদের সাবজেক্ট ভিত্তিক জ্ঞানটা ভালো, বাট জেনারেল যে নলেজটা আমরা তো ধরেন যে প্রিলিমিনারিতে যাচাই করি শুধু জেনারেল বিষয়ের উপরে, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত, সাধারণ বই, এইখানে তাদের নলেজ গ্যাপ থাকে অনেকখানি, মাদ্রাসা থেকে আসে বা চারুকাল থেকে পড়ে আসে, যে কারণে তারা প্রিলিমিনারিতে কোয়ালিফাই করতে পারে না। কিন্তু তাদের দেখা যায় তাদের বিষয়ের উপরে পরীক্ষা নিলে তারা ভালো করছে, অ্যারাবিকের উপরে বা চারুকাল, যে কারণে আমরা এই উপলব্ধিতে আপনি যেটা বলেছেন এই তথ্য বিশ্লেষণ করেই কিন্তু আমরা লিগ্যাল রিফর্মসের দিকে যাচ্ছি, যাতে তাদের সাবজেক্টের উপরে একটু বেশি জোর দিলে যদি তারা চলে আসে দেন তারা কোয়ালিফাই করবে। এই উপলব্ধি থেকে স্যার যেটি বলছেন যে মানে ধরেন 140-এ যদি তাদের বিষয়ভিত্তিক পরীক্ষা নিই আর সাধারণ যদি আমরা 60 নিই এবং দুইটার কিউমুলেটিভ রেজাল্ট 40%-এর উপরে যদি পায় তখন কোয়ালিফাই করি, তখন সে যদি ওখানে ভালো করে আর এই 60-এ যদি সে 5ও পায় সে কোয়ালিফাই করে যাবে। এইভাবেই কিন্তু আমরা এটা আমি দুই তিনটা বিষয় প্রশ্ন করতে যাচ্ছিলাম। আগে ম্যাডাম ক্লিয়ার আমরা যে আমাদের এন্ডে এই যে জেনারেল নলেজে দুর্বল থাকার কারণে তাদেরকে কিভাবে আমরা আগায় নিয়ে আসতে পারি, ফলে সাবজেক্ট ওয়াইজ হচ্ছে আপনারা বেশি মার্কস এবং ইন্ডিভিজুয়ালি 40% পাস মার্কার রাখি নাই, বলছি 200 এর মধ্যে 80 পাইলেই হবে। আরবিতে যদি সে 75 পায়, জেনারেল নলেজে 5 পাইলো, তারপরে সে পাস। আমরা কিন্তু একটু কম্প্রোমাইজ করছি পদগুলো ফিল আপ করার জন্য। এইটা তো 19তম সামনে যদি গভর্নমেন্ট আমাদেরকে রিফর্মসটা আমরা গভর্নমেন্টে দিয়েছি যদি পাস করে দেয় দেন কিছু এটা কিন্তু বলার ঠিক হতো না, বাট আপনাদেরকে এই রিকোয়েস্ট এটা কিন্তু পাবলিকলি ইয়ে করবেন না, এটা কিন্তু প্রস্তাব আমরা। হ্যাঁ, প্রস্তাব হিসেবে আমরা রাখবো। পর্যন্ত ইজ নট ফাইনাল। দিস ইজ নট ফাইনাল। আপনারা প্রস্তাব করেছেন নেই তো আসলে একটা না, ওখানে হয়তো আবার মিটিং ডাকবে। আরেকটা বড় কাজ করেছি সেটা আপনাদের জ্ঞাতাতে আপনার প্রশ্নটা নিতে পারবে, সেটা হলো আমরা লক্ষ্য করলাম আমাদের বর্তমান টিম মানে অ্যাকচুয়ালি আমরা এটা একটু রিলিজিয়াসলি কাজ করছি এখানে এবং খুব এফোর্ট দিচ্ছি যাতে আমাদের যে বাল্ক সংখ্যক ক্যান্ডিডেট তাদেরকে কিভাবে আমরা অ্যাকোমোডেট করতে পারি। আমরা দেখলাম যে আমাদের 3টা অধিদপ্তরের 3টা এমপিও নীতিমালা আছে, এই 3টা এমপিও নীতিমালার ভিতরে মানে ন্যূনতম কাম্য শিক্ষাগত যোগ্যতায় সামান্য কিছু পার্থক্য করে রাখা আছে, মানে কোঅর্ডিনেশনের অভাবে হয়তো হতে পারে। এনসিটিভি কর্তৃক প্রদত্ত একই বই তারা পড়াচ্ছে 3 অধিদপ্তরের সেম ক্লাসে,
বাট তাদের শিক্ষক নিয়োগের যে ক্রাইটেরিয়া সেখানে সামান্য কেউ বলছে যে সর্বশেষ ডিগ্রিতে দ্বিতীয় শ্রেণী থাকতে হবে, আর দুজন বলছে যে না, যে শিক্ষা জীবনে যে কোনো একটা তৃতীয় শ্রেণী হলেও হবে। এই ধরনের ছোটখাটো, যে কারণে আমাদের ক্যান্ডিডেটদেরকে সেপারেট করে দিতে হয় নীতিমালা এই তফাতের কারণে আমরা টোটাল 3টা এমপিও নীতিমালাকে এক টেবিলে রেখে আমরা কনসাল্ট করে আমরা খুব মেটিকুলাসলি দেখে ওই 40টা পদের এগেইনস্টে আমরা দেখেছি সামান্য কিছু ডিফারেন্স আছে, সেগুলোকে ইকুয়াল করার জন্য, সমতা করার জন্য আমরা এখানে একটা ওয়ার্কশপ করেছি। ওয়ার্কশপ করে সেখান থেকে আমরা সুপারিশ এনেছি, আমাদের বিভাগ বোর্ডে প্লেস করেছি, তারা সেটাকে অ্যাপ্রুভ করেছে, দেন আমরা গভর্নমেন্টের কাছে প্লেস করেছি। আমরা হোপ মানে আপনাদের জানাই যে গত রবিবারে আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টা উপস্থিতিতে 2 বিভাগের সচিব সহ এই গত রবিবার এইটার উপরে আমরা ওখানে প্রায় 3 ঘন্টার মিটিং করে, আমাদের অধিদপ্তরের প্রধানরা ছিল, স্টেক হোল্ডার সবাই ছিল সেখানে। নীতিগতভাবে হয়তো গভর্নমেন্ট এটাকে সংশোধনের উদ্যোগ নিচ্ছে যে 3 অধিদপ্তরের সেম পদে সেম ক্লাসে পড়ার জন্য শিক্ষক নিয়োগের যে ক্রাইটেরিয়া সেটাকে ইকুয়াল করে, এইটা করে দিলে কিন্তু আমি মোর ক্যান্ডিডেটকে 3 অধিদপ্তরের একই পদে আমি নিয়োগ সুপারিশের জন্য অ্যাক্সেস দিতে পারি। এখন যেটা আমি পাচ্ছি না, যে টেকনিক্যাল সার্টিফিকেট পাচ্ছে সে মাদ্রাসায় আসতে পারছে না, যদি এটা ইকুয়াল হয়ে যায় তাহলে আমি ওই পার্টিকুলার ক্যান্ডিডেটকে বলতে পারবো যে তুমি মাদ্রাসার জন্য এলিজিবল, তুমি এর জন্য এলিজিবল, তুমি সাধারণের জন্য এলিজিবল। সো তাদের অপরচুনিটিস বাড়বে, পটেনশিয়ালস বাড়বে, এবং আমার মনে হয় যে এই ক্ষেত্রে ক্যান্ডিডেটটা খুব উপকৃত। কিন্তু স্যার এটা কি আপনার কম্পিটিশনটা বেড়ে যাবে না? না, ক্যান্ডিডেট কম্পিটিশন বাড়বে না। এখন যেটা হচ্ছে, ধরেন টেকনিক্যালে একটা পদ যেটার শূন্য পদ রয়েছে 1200, সেই ইয়েতে মাউসির ক্ষেত্রে শূন্য পদ আছে 200, ওখানে ক্যান্ডিডেট বেশি আছে, এখানে ক্যান্ডিডেট এলিজিবল ক্যান্ডিডেট, যে কারণে এখানে পদ শূন্য থেকে যাচ্ছে, ওখানে আবার আমার ক্যান্ডিডেট থেকে গেছে পদ নাই, এই প্রবলেমটা দূরীভূত হবে। মোর ক্যান্ডিডেট তখন জব পাবে। ম্যাডাম যেটা বললেন এক্সেন্সে ঠিক আছে, মানে ওপেন হলে পরে ক্যান্ডিডেট বাড়বে, কিন্তু ওপেন না হওয়ার কারণে পার্টিকুলার জায়গায় ফাঁকা থেকে যাচ্ছে অনেক, আমার ক্যান্ডিডেট নাই। সেটা ঠিক আছে স্যার, কিন্তু যেমন মাউসির ক্ষেত্রে আন্ডারে যারা এখন টেকনিক্যালের তো এখন মানে যাই হোক মানে না টেকনিক্যাল জেনারেল সাবজেক্ট আছে কিছু, বাংলা ইংরেজি অঙ্ক, বাংলা ইংরেজি ম্যাথ কেমিস্ট্রি ফিজিক্স কমন সাবজেক্টের ক্ষেত্রে না আপনার প্রশ্নের উত্তর হলো এক্সিস্টিং সিস্টেমে আমরা কিন্তু সেম প্রশ্নপত্রে ওই 3 গ্রুপকে পরীক্ষা নিচ্ছি, সেম মূল্যায়নের ভিত্তিতে আমরা একজনকে বলছি তুমি টেকনিক্যাল, একজনকে বলছি তুমি মাদ্রাসা, একজনকে বলছি মাউসি। তাদের কোয়ালিটি যাচাইয়ের সেম স্ট্যান্ডার্ড এখনো আছে, বাট যখন নিয়োগ সুপারিশে যাচ্ছি, সনদ দিচ্ছি, তখন বলছি তোমরা আলাদা, যে কারণে পদ ফাঁকা থেকে যাচ্ছে, অনেক জায়গায় ক্যান্ডিডেট বেশি। এইটা বিডি, এটা কমন সাবজেক্টের ক্ষেত্রে যেমন বাংলা আমরা সার্টিফিকেট দিচ্ছি মাদ্রাসার জন্য, সেখানে স্কুলে যেতে পারছে, আবার সে টেকনিক্যালে যেতে পারছে না। এখন আমরা যখন ওপেন করে দিব 3টা জায়গায় কার জন্য, যে কোনো জায়গায় টেকনিক্যালি পদ আছে ক্যান্ডিডেট নাই, আবার মাউসিতে ক্যান্ডিডেট আছে পদ নাই, আমি যখন এটা করব তখন তাদের গম্যতা বাড়বে। এই আরেকটা বিষয় বলি, যেটা বললে ইন এডিশন, আমরা রোববারে মিটিং করলাম, আমরা কতটা ফর্ম পেয়েছে, রোববার মিটিং করে যেখানে এই একটা রেজুলেশন করতে লাগবে অন্তত 1 সপ্তাহ 10 দিন 15 দিন, আমরা সোমবার দুপুরের মধ্যে কিন্তু রেজুলেশনের খসড়া কমপ্লিট করে আমরা মন্ত্রণালয়ে পাঠিয়ে দিচ্ছি। কতটা ফর্ম একদিনের মধ্যে, তার মানে আমরা রেজুলেশনও আগে রেডি রাখছি, যদি এরকম ডিসিশন হয় আমাদের কি করতে হবে। আমাদের দিক থেকে ক্যান্ডিডেটদের জানানোর জন্য, তাদের মানে এটাকে সহজ করার জন্য, চাকরির বিষয়টাকে মানে সম্ভব মানে পসিবল এভরিথিং আমরা মানে করে রাখছি এবং অ্যাডভান্স করে রাখছি। আচ্ছা, আর কোনো বিষয় আমি দু একটা ব্যাপারে প্রতিদিন বাংলাদেশ প্রতিদিন আসে না, আর কোনো কোয়ারি আপনার দিক থেকে আমরা স্যাটিসফাই করতে চাই প্রত্যেককেই, কারণ এই আসলে স্পেশালাইজ কোর্সের মাঠে ক্যান্ডিডেটের সাথে কথা বললে কিন্তু মনে হবে যে সমস্যার শেষ নাই। আপনি আপনাদের দিকটা বলেছেন, কিন্তু আমি স্যাটিসফাইড না। আমি যদি বলি অ্যাজ এ ক্যান্ডিডেট, তারপরেও আমি স্যাটিসফাইড না। অ্যাজ এ জার্নালিস্ট, তারপরেও আমি স্যাটিসফাইড না। আপনারা যে যুক্তি দেখেন না কেন,
একজন চাকরি প্রার্থীর কাছে একেবারে অনিশ্চিত আপনাদের প্রক্রিয়াটা বয়সের ব্যাপারে আমাদের এটা করতে পারি কি জানেন, আপনাকে বলি, যদি আমাদেরকে বলা হচ্ছে পিএসসির মতো, বাট যদি সরাসরি মাউসি আমাদেরকে শূন্য পদ দেয়, আমরা শূন্য পদের বিপরীতে পরীক্ষা নিয়ে নিয়োগ দেওয়ার পর ওই চ্যাপ্টার ওখানে ক্লোজ, দেন আবার পরের বছর শূন্য পদ দেবে, সনদ বিতরণের কাজটা আমরা বন্ধ করে দেই। এই যে সনদ বিতরণ, আমি তো বারবার বলছি, যেমন ব্রিটিশ কাউন্সিল আইএলটিএস সার্টিফিকেট দিচ্ছে, সার্টিফিকেট নিয়ে কতজন বাইরে গেল আর কতজন রইল এই স্ট্যাটিস্টিক্স তো তারা নিচ্ছে না, কতজন যাচ্ছে না, অথবা কতজনের মেয়াদ পার হয়ে গেল এই স্ট্যাটিস্টিক্স তারা নিচ্ছে না। আমারও এই বিপদে ওই সনদ বিতরণ, আমরা যদি সনদ প্রদানটা সব বন্ধ করে দিই, শুধু নিয়োগ সুপারিশ করি, এটা হবে, সামনে হবে। এই কারণ আমরা তো আনডিউ ভাবে আমাদের উপর ব্লেম দেওয়া হচ্ছে, এটা যে আমরা সনদ দিচ্ছি চাকরির জন্য, বাট চাকরি দিচ্ছি না। ইউনিভার্সিটিগুলো সনদ দিচ্ছে, তাদের একাডেমিক সার্টিফিকেট, মাস্টার সার্টিফিকেট দিচ্ছে, এমপিএ সার্টিফিকেট দিচ্ছে, বাট তারা চাকরি দিচ্ছে না। আমরাও সনদ দিচ্ছি বাট চাকরি দিচ্ছি না, কিন্তু চাকরি দিচ্ছি পরবর্তীতে নিয়োগ সুপারিশে, যেখানে বয়সের উল্লেখ থাকে। যতদিন আমরা সনদ বিতরণ করব ততদিন এই ব্লেমটা আমাদের পিছু ছাড়বে না। আমরা যদি সরাসরি এই যে এখন ধরেন 48তম বিসিএস যাচ্ছে, 48তম বিসিএস এর রেজাল্ট হওয়া মানে চ্যাপ্টার ক্লোজ, তারপরে 49তম বিসিএস এ চলে যাবে, তারপরে 50তম 51 52 বিসিএস এ চলে যাবে, আগেরগুলো ক্লোজ। আমরাও যদি সনদ বিতরণ বন্ধ করে দেই, কারণ সনদ বিতরণের ক্ষেত্রে বলা হচ্ছে নন এমপিওতেও আমাদের সনদধারীদের দরকার হয়, এই জন্য আমরা এটা বন্ধ করতে পারছি না। বাট আমরা চাচ্ছি সনদ বিতরণের কাজটা টোটালি অফ করে দেওয়া, কারণ আমি সনদ দিচ্ছি, চাকরি দিচ্ছে না। জেনারেল কনসেপ্ট আপনার মধ্যেই যে আমি চাকরির জন্যই তো সনদ নিলাম, আমার চাকরি হচ্ছে না কেন, এই জবাব দেওয়ার তো আমরা দিতে পারছি না। কারণ এটা ক্ষেত্রে কত স্বল্পতা আছে, আবার যোগ্য প্রার্থীর স্বল্পতা আছে। যোগ্য প্রার্থীকে তো আপনি মানে দিতে পারছেন না, আর যেখানে প্রার্থী নাই ওই পদ আপনি কিভাবে ফিল আপ করবেন? বাংলা টিচার কিন্তু আপনি ইংরেজি শিক্ষক দিয়ে হবে না, ম্যাথের জায়গায় তো আপনি বাংলা ইতিহাস শিক্ষককে পাঠাতে পারবেন না। ওই সেন্সে আমাদের সারপ্লাস হয়ে গেছে, বা সারপ্লাস থাকলেও আমরা এই ব্লেমের আমাদের সমস্যা নেই। কারণ যখন একটা, যেমন ধরেন ষষ্ঠ নিয়োগ সুপারিশ হলো, আমরা সপ্তম নিয়োগ সুপারিশে যাব, নিয়োগে আমরা শূন্যপদ নিয়ে আসবো, এখন মাউসি থেকে আসবে, এটা ডিসিশন ফাইনাল যে আমরা প্রতিষ্ঠান থেকে শূন্যপদের তালিকা আনবো না, মাউসি মাদ্রাসা কারিগরি অধিদপ্তর আমাদের জানাবে 100টা পোস্ট আছে, আমরা 100 পোস্টের বিপরীতে 120 জনকে আমরা রাখবো, 120 জনকে রাখবো, এই 120 জনই ফাইনালি চ্যাপ্টার ক্লোজ। দেন আবার অষ্টম নিয়োগ সুপারিশে চলে যাব, তখন আর সনদ নিয়ে বলতে পারবো না যে আমার সনদ আছে চাকরি নেই কেন। কিন্তু এখন এই যে পাশাপাশি 18তম গেল, 19তম সনদ বিতরণের সার্কুলার দেবো, আমরা আবার সনদ দেবো, আবার এই ব্যাকটপ তৈরি হবে, সনদ নিয়েই বলবে যে আমার সনদ আছে, বয়স নাই, এটা জবাব আমরা দিতে আসবো, বা আমি সনদ পাইলাম কেন এটা জবাবও আমাদের দিতে হচ্ছে, বয়স নাই কেন এটাও দিতে হচ্ছে, 3 বছরের বেশি হচ্ছে না কেন এটার জবাব দিতে হচ্ছে। বিষয়টা হচ্ছে এই, আমার মনে হয় আমাদের দিক থেকে যেটুকু বলার একেবারে 100% আমরা খুলে বের করে দিলাম আপনাকে। এখন আপনি যদি স্যাটিসফাই হন ভালো, যদি স্যাটিসফাই না হন তারপরে আমাদের জিজ্ঞেস করা। আপনি যে কথাটুকু বলেছেন যে আপনাদের কিছুটা সমস্যা হচ্ছে, যেহেতু সনদ বিতরণকারী প্রতিষ্ঠান হওয়ার কারণে এই বিষয়টা সরকারকে বোঝালে হয়তো যদি এটা সিদ্ধান্তে পরিবর্তন আসে। সেটা তো স্যার বলেছেন, সেটা যে লিগ্যাল রিফর্মস যেটা আমরা অনুরোধ করেছি, এটা যদি গভর্নমেন্ট মানে এক্সিকিউশনে যায় তাহলে এই সমস্যাগুলো থাকবে। স্যার তাহলে আমার ছোট্ট আরেকটা অন্য একটা প্রসঙ্গে একটু বলি স্যার। স্যার বলেছেন যে আপনাদের জন্য এনটিএস এর দরজা সব খোলা। আমার মনে হয় এই জায়গাটা আরেকটু এক্সপানশন হওয়া দরকার, কারণ এনটিএস এর দরজা আমরা এসে দেখি বন্ধ, এসে জিজ্ঞেস করে যে কোথায় যাবেন, উনি তো নাই, থাকলে উনি মিটিংয়ে, মানে এই দরজাটা আমরা দেখি যে বেশিরভাগ সময় আমাদের জন্য বন্ধ। এই দরজাটা আপনার বাসার দরজাও আমার জন্য খোলা না, সময় তো রাতের বেলা তো আপনি বন্ধ করবেন, দিনের বেলাও বন্ধ করবেন ফর সিকিউরিটি রিজন। এমনিতেও আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই আমাদের স্টেক হোল্ডার, আমরা কারোর প্রতি কোনো রকম তারপর আন্দোলনকারীদের ঠেকানোর জন্য বেশি বন্ধ থাকে কিনা একজন জার্নালিস্ট এসে আমাদের গেট থেকে কার সঙ্গে কথা না বলতে পেরে ফেরত গেছে, এরকম ইভেন্ট কি আছে আপনাদের কারো? তারপর কথা না, মানে পার্টিকুলারলি আপনি যেহেতু বলেছেন, আপনি কখনো কি কলাপসিবল গেটে তালা দেওয়া, তালা তো সব প্রায় না এই কারণে আপনি ফেরত গেলেন? তো লক্ষ্য আমার সিকিউরিটি মানে আমরা যতক্ষণ অফিসে থাকি একজন সবসময় ওখানে দাঁড়ায়,
হ্যাঁ সেটা ঠিক আপনি আছে। যদি আপনাকে পরিচয় দেন যে আমি লোকের কাছে যেতে চাই, আমি কথা বলতে চাই, আপনাকে অ্যাক্সেস দেন, এরকম ইভেন্ট হওয়ার কথা না। যদি তাকে বলেন সেখানে আমাদের সাথে গেটেই তালা থাকে এরকম কোনো প্রতিষ্ঠান আমি আসলে স্যার দেখি না। আপনাদের হয়তো সিকিউরিটি রিজনে না প্লিজ সচিবালয়ের গেট কি বন্ধ থাকে না? সচিবালয়ের প্রধান সড়ক তো সেটা বন্ধ সচিবালয় থাকে, স্যার। না শুধু, এখানে আমাদেরকে কাজ করতে হয় এত স্টেক হোল্ডার, কেউ বুঝে কেউ বুঝে না, আবার এটি চোখ একরকম না। এর মধ্যেও কিন্তু আপনারা জানেন এখন থেকে এই নিকট অতীতে, খুব বেশি অতীতে না, সুদূর অতীতে না, নিকট অতীতেও দুর্ঘটনা ঘটছে, আমাদের কর্মকর্তাকে ফিজিক্যালি অ্যাসল্ট করছে। এক ইভেন গতদিনও আমরা তো আমাদের সিসি ক্যামেরায় দেখতে পাই, হঠাৎ করে দেখলাম যে গেট খোলা থাকার কারণে বা কেউ একজন ঢুকবে, সাথে সাথে হুড়মুড় করে গেট ধাক্কা দিয়ে ভেঙে ফেলার মতো করে অনেকেই ঢুকে গেল। আমরা তো হয়তো পুলিশও নেই এখানে, আমরা পুলিশও রাখি না। তখন থানায় জানানোর পর থানা থেকে দ্রুত আসলো, আমরা মিটিংটা জানালাম, আমিও সেই। তারপরে কিন্তু আমরা কিভাবে তাদের প্রত্যেকের সাথে কথা বলে 14 জন বা 15 জনকে এখানে এনে তাদের সাথে কথা বলছি, কথা বলে 14 জন, তাদের 14 জনকে এনে এখানে কথা বলে তাদেরকে আমরা আমাদের অবস্থানটা ব্যাখ্যা করছি, কেউ স্যাটিসফাইড না। তো এখন আমাদের দিক থেকে কিন্তু বোঝানোর জন্য চেষ্টা, তাড়নার কোনো অভাব নেই, কোনো ঘাটতি নেই। সুতরাং বন্ধ শুধু সিকিউরিটি রিজনে। আপনাদের ক্ষেত্রে এরকম কোনো ইনস্টেন্স নাই, যদি হয় দয়া করে আমাদের যে কোনো, আমাকে না যে কোনো মেম্বার জানিয়ে বলে, আমাদের স্ট্যান্ডিং এ আছে যে কোনো সাংবাদিক আসবে বা কোনো অভিভাবক আসবে, কোনো টিচার আসবে, প্রতিষ্ঠান প্রধান আসবে, সবার জন্য ওপেন। গত বছর 20 আগস্ট, গত বছর জুলাই 20 আগস্ট আমাকে চেয়ারম্যান স্যার মন্ত্রণালয়ের একটা মিটিং এ পাঠাইল, আন্দোলন কেন্দ্রের নিচে আছে, তারা ঢুকলো, আমি আমার রুম বন্ধ করতে গেলাম, আমাদের রুম সবসময় খোলা থাকে, আমার রুমের থেকে, আমার ব্যাগের থেকে আমার পার্সোনাল 20,000 টাকা নিয়ে গেল, মানে ক্রেডিট কার্ড 1 ব্যাংকে নিয়ে গেল, তারাই তো নিয়ে গেছে। বলেন কিভাবে ব্যাখ্যা করবেন? সেটি থানাতে, লুৎফর থানাতে একটা ইও হয়েছে 20 আগস্ট, অন্যান্য প্রসঙ্গে সেটা বললাম। আমি বলি এবং যারা নিয়ে গেছেন, আমরা যদি তারা চাকরি প্রার্থী মানে টিচার হবেন, আপনি সেটা কিভাবে ব্যাখ্যা করেন বলেন? আমি যদি মনে করি যে যারা আছে তারা টিচার, তারাই যে কাজ করছে, এখন আপনি সেটা কিভাবে অ্যানালাইসিস করবেন? ক্রেডিট কার্ড নিয়ে গেল এবং 1 ব্যাংক কর্তৃপক্ষ তখন বললো, স্যার আপনি যদি যান রাত্রে 3টা থেকে 5টা পর্যন্ত ওই কার্ড দেখান, যতবারই স্যার ট্রান্স করতেছিল আমার মোবাইলে তো স্যার এসএমএস আসতেছিল, আর আমি তো 6টার মধ্যে কার্ড বন্ধ করে দিয়েছি। এই হলো পরিস্থিতি। আমাদেরকে কত প্রতিকূলতার মধ্যে কাজ করতে হয়। আমি দুইটা ঘটনারই ইনসিডেন্ট, গতকালের ঘটনা বা গত বছরের 20 আগস্টের ঘটনা, দুইটা দিনই আমি এমডিএস এর কার্যালয়ে ছিলাম, এখন সভাপতি দুর্ঘটনা যাই না। তো গত বছরের 20 আগস্টের যে ঘটনা আমি বলবো, সেটা আমি দেখেছি সেখানে 1 থেকে 12তম নিবন্ধনকারীরা এখানে এসেছিল এবং আমাদেরকে অবরোধ করে রেখেছিল। আমি নিজেও 2 ঘন্টার মতো অবরোধ ছিলাম এমডিএস এর কার্যালয়ে, কিন্তু সেখানে হচ্ছে স্থানীয় যুবদলের একজন নেতা কিছু ছেলেদের, আমরা ডিটেইলসে যাই না, সেটা বলতেছি। তো সেখানে আপনারা তো এটা বের দিতে পারবেন না, চাকরি প্রার্থীরা সেই কাজটা করেছে না, ব্লেম তো দিচ্ছি না, আমরা চাকরি বললাম না, না আপনি বলেন 1 থেকে 12তম কোর্ট, 1 থেকে 12তম, আপনি প্রথমে বলেন যে অমুক দলের আসছে, একটা আমরা সেটাই লিংক করি, এর মধ্যে এই বাড়ি কারা আসছে এটা লাইন আমরা করতে পারবো না। আমরা মনে করছি 1 থেকে 12তম, তার মানে আমাদের টিচার হবেন উঠবি, ঠিক আছে? এবং আমাদের যে কোনো হার্ম করে তারা বলতে ওরা এই প্রসঙ্গে বাদে আমাদের ওয়ার্কশপের বাইরে ওয়ার্কশপের প্রসঙ্গটাই আছে, সেদিকে লাইব্রেরি যারা 17তম 35 আপনাদের 739 জন প্রার্থী, তো তাদের যে নামটা, তাদের যে বিষয়টা, সেটা আমি একটু বলি। আপনারা তো 3য় গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছেন, 4th গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছেন, 5ম গণবিজ্ঞপ্তি এবং সবচেয়ে 6ষ্ঠ গণবিজ্ঞপ্তি। 3য় গণবিজ্ঞপ্তিতে আপনারা বড় একটা ব্যাংক দিয়েছেন, 4th গণবিজ্ঞপ্তিতে আপনারা বড় একটা 19 মাসের মধ্যে ব্যাংক দিয়েছেন, 3য় গণবিজ্ঞপ্তি খুব সম্ভবত 9 মাস। যাতে তারা সবাই যারা পাস করে তারা আবেদন করতে পারে। তো আমরা যেটা দেখেছি, এই 17তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তিটা প্রকাশ হচ্ছে 2020 সালের জানুয়ারিতে, সেটা কিন্তু শেষ করতে 2023 সালের ডিসেম্বর পর্যন্ত সময় লেগেছে। মাঝখানে করোনা ছিল, নানা ইস্যু ছিল, আপনাদের অনেক কাজ করেন। তো যার ফলে 4 বছর একটা নিবন্ধন পরীক্ষা শেষ করতে খুব সময় থেকে সবচেয়ে বড় সময় আমাদের লেগেছে। তো যার কারণে কিন্তু অনেকে, আমি দেখি তাদের ছাত্রদের সংখ্যা দেখেছি, কেউ 82 নম্বর পেয়েছে, কেউ 70 পেয়েছে, মানে ভালো নম্বরই আছে এরকম।
তো তারা আসলে স্যার ব্যাংকের সেভাবে পায়নি, যার কারণে তারা আবেদন করতে